তো আজকের এই সেশনে আমাদের গেস্ট অফ অনার হিসেবে থাকার কথা মাননীয় শিরিন আক্তার এমপি, মেম্বার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশনস। আমরা জানি না উনি কি অলরেডি অ্যারাইভ করেছে না করে নাই, বাট যদি আপাতত আমরা চেয়ারকে দিয়ে শুরু করি। চেয়ার ডক্টর জাহেদ ইকবাল, ডক্টর কাজী জাহেদ ইকবাল আছেন, প্রেজেন্টার আছেন। প্রথম যে প্রেজেন্টেশন সেটা ড্রাফট রিনিউয়েবল এনার্জি পলিসি এ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম মাশফিক আহসান হৃদয়, ওনারা কি আছেন? ওকে, ফাইন। তারপরে দ্বিতীয় প্রেজেন্টেশনে আমাদের শাহরিয়ার ভাইয়ের প্রেজেন্টেশন, শাহরিয়ার ভাই আছেন, দীপল দাও আছেন। তো উই ক্যান স্টার্ট। জাহিদ ভাই, আমি সবাইকে মঞ্চে আসার জন্য ইনভাইট করছি, প্লিজ। জি জি, শাকিলা, জি চলে আসুন। জাহিদ ভাই, হ্যাঁ। হৃদয়, জি দাদা। ল্যাপটপটা রেখে দিতে পারেন, এখানে রেখে দিতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই, অ্যাজ ইউ লাইক। শাহরিয়ার ভাই চলে আসেন এদিকে। ভাবি উনি করবেন শাকিলা? আচ্ছা, ঠিক আছে। শাকিলা আজিজ, উনি কি আছেন? ভাবি আছেন? আচ্ছা, বোধ হয় কি অন্য রুমে চলে গেছেন কিনা। আচ্ছা, এনিওয়ে, আমরা বেসিক্যালি আজকে এই সেশনটা মূলত আমাদের রিনিউয়েবল, আসলে আমরা যদি বা এনার্জি প্রসপারিটি বলছি, সেটা মোস্টলি আমাদের মানে মোস্টলি ফোকাসটা চলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের রিনিউয়েবল এনার্জি বেসড আমাদের নেক্সট যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্যারাডাইম আমরা করতে চাচ্ছি সেদিকে চলে যাচ্ছে। এবং আমরা আজকের এই সেশন পাশাপাশি দুটো সেশন আছে। দুটো সেশনে আমরা যে জায়গাটাতে ফোকাস করতে চাই সেটা হলো যে প্রথম প্যারালাল সেশন দুটো, একটা সেশন হচ্ছে রিনিউয়েবল এনার্জির পটেনশিয়াল, বা আমরা কি ধরনের রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে সম্ভব। আমাদের আজকের এই যে মানে আমাদের যে সেশনটাতে আমরা যারা উপস্থিত আছেন বা যারা বক্তব্য দেবেন, আপনারা জানেন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের যে প্রথম পর্যায়ে যে কন্ট্রিবিউশন যাদের আছে, বা যারা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সম্ভব এই কাজটা করার ক্ষেত্রে যারা পায়োনিয়ার গ্রামীণ শক্তি, তখন গ্রামীণ শক্তির পক্ষে দীপাল বড়ুয়াদা আছেন, যিনি গুটি গুটি পায়ে আজকে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির যে পর্যায়ে দেখছি তাদের একটা বড় অবদান আছে। এবং একই সাথে আমাদের মাঝে যিনি আরেক উপস্থাপনা দেওয়ার কথা, যারা মিস শাকিলা আজিজ, চেয়ারম্যান সোয়েল পাওয়ারস অ্যান্ড এনার্জি লিমিটেড, উনিও ডক্টর শাহরিয়ার চৌধুরীর সাথে কাজ করেন। ওনার ডক্টর শাহরিয়ার চৌধুরী আপনি জানেন যে, বা ওনার টিম ইতিমধ্যেই আমাদেরকে যেটা সোলার রোড ম্যাপ উপহার দিয়েছেন। এবং ডক্টর শাকিলা আজিজ, শি ইজ ডুইং পিএইচডি, অ্যান্ড বেসিক্যালি যেটা হলো যে উনি কাজ করছেন মূলত renewable energy related financial feasibility and other area. She would do a presentation on a particular issue. And finally আমাদের সাথে আছেন সিপিডি থেকে মাশফিক আহসান হৃদয়, রিসার্চ অ্যাসোসিয়েট, সেন্টার ফর পলিসি ডায়ালগের কাজ করছেন। তো আমরা আসলে যেটা বলছিলাম যে আজ এই সেশনটাতে মূলত আমরা ফোকাস করতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির প্রসপেক্ট, চ্যালেঞ্জেস এবং আমাদের যে ফার্দার কিভাবে সম্ভব। প্রায়ই আমরা শুনি, কালকেও আমরা কিন্তু প্রথম যে ওপেনিং সেশনে ছিল সেখানে দুটো ধরনের কথা এসছে, যে আমাদের আসলে 2041-এর ভিতরে 40% বা 50-এর ভিতরে 100%, এটা আসলে বাস্তবতার সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ, এই প্রশ্নটা উঠানো হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য কথা যে সারা পৃথিবীতে এখন রিনিউয়েবল এনার্জির যে জোয়ার বয়ে যাচ্ছে,
বিশেষ করে গত কয়েক বছরে, সেখান থেকে যদি আমরা চোখ বন্ধ করে থাকি তাহলে আসলে আমরাই পিছিয়ে যাব। আমরা জানি যে সাউথ এশিয়াতে যারা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশই সর্বনিম্ন তার অবস্থান। এবং এইটা কেন হচ্ছে? কারণ আমরা এত বেশি ফসিল ফুয়েলে এডিক্টেড হয়ে গিয়েছি যে আমরা বিকল্প চিন্তাটার কথা বলে যাচ্ছি। অনেকটা এরকম যে মানুষ যেটা করতে অভ্যস্ত, মানুষ সাধারণত সেটা করতেই পছন্দ করে। বাংলাদেশে যারা ফসিল ফুয়েল বেস ইকোনমি এবং যে পুরো সেট আপটা হয়েছে, তারা কিন্তু কোনো অবস্থাতেই বিভিন্ন ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে সেখান থেকে সরতে খুব একটা ইচ্ছুক না। কিন্তু আমরা জানি যে নেচার বেস সলিউশনসে অনলি সাস্টেনেবল সলিউশন পৃথিবীতে এখন বলা যেতে পারে যে ফসিল ফুয়েলও তো নেচার বেস। তা আমরা পৃথিবীতে যে ফসিল ফুয়েলের যে জোয়ারটা আমরা দেখেছি, সেই জোয়ারের প্রভাবটা কি হয়েছে আমরা জানি। সারা পৃথিবী এখন ক্লাইমেট চেঞ্জের একটা চরম অবস্থানে আমরা পড়েছি এবং সেটার ফলাফল আমরা প্রতিনিয়ত আমরা ফেস করছি। সুতরাং যে জিনিস অলরেডি বা যে প্রভাব আমরা জানি, সেই একই প্রভাব আবার আমরা কেন বাংলাদেশের ঘাড়ে আনবো? যে উন্নত দেশগুলো করছে না, এই ধোয়া তুলে যদি আমরাও না করি, তার মানে হলো আমরা প্রমাণ করে, ওই যে কাদম্বিনীর একটা কথা আছে, মরিয়া প্রমাণ করলো যে আমি মরি নাই, এরকম অবস্থাটা অনেকটা হয়ে যাচ্ছে। যে আমরা যে অর্থনৈতিক বা উন্নয়ন মডেল অলরেডি প্রমাণ করেছে, সারা পৃথিবীকে বিপর্যয়ে ফেলেছে, বাংলাদেশে আমরা আবার সে একই মডেলে কেন যাব যেখানে রিনিউয়েবল এনার্জি একটা বিরাট পটেনশিয়াল আছে? বিভিন্ন গবেষণা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, সেটা সোলার রোডম্যাপেও এসছে, আমাদের আন্তর্জাতিক NERL এর বিভিন্ন গবেষণা এসছে। তো আমরা আসলে ফার্দার যে কথাটা বলতে চাই যে আমরা চিন্তায় যদি ফসিল হয়ে যায়, তাহলে আসলে তার ফসিল ফুয়েলের সাথে এডিকশনটা একটা ন্যাচারাল ফেনোমেনা। সুতরাং আগামী এই বাংলাদেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় শুধু না, সারা পৃথিবীতে ইকোনমিক ডেভেলপমেন্টের অগ্রযাত্রায় ফসিল ফুয়েলের কোনো স্থান নেই। এটা হলো বেঞ্চমার্ক। এই চিন্তাটা হলো আমরা যত তাড়াতাড়ি স্বীকার করব, তত তাড়াতাড়ি বাংলাদেশ টেকসই উন্নয়নের দিকে অগ্রযাত্রা তার শুরু হবে। আর স্মার্ট বাংলাদেশ, স্মার্ট পারসন কখনোই এটা ডার্টি ফুয়েলের সাথে থাকতে পারে না, এটা আই ডোন্ট বিলিভ। স্মার্ট পারসন ইজ অলওয়েজ ইন প্রগ্রেসিভ এবং সে অলওয়েজ রিনিউয়েবল বা নতুন যে আমাদের নেচার বেস সলিউশনের সাথে যাবে, এইটাই হলো বাস্তবতা। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, তারা নিশ্চয়ই যারা এগিয়ে যেতে চায়, যারা পিছনের সেই যে লেগাসি আমাকে ক্ষতির দিকে নিয়ে গেছে, সেখানে তারা থাকার কথা না। সুতরাং যত তাড়াতাড়ি পলিসি মেকিং লেভেলে আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করব, তত তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমি ফার্দার আর সময় নষ্ট না করে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির অনুমতি নিয়ে আমি প্রথমেই প্রেজেন্টেশনের জন্য ইনভাইট করছি ড্রাফট রিনিউয়েবল এনার্জি পলিসি 2022 এ কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট মাশফিক হাসান হৃদয়কে প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি। আপনার সময়, প্রেজেন্টেশন কিটা পিছন থেকে হবে নাকি না সাইডে? আচ্ছা, এদিকে হ্যাঁ, আমার মনে হয় তো এটা না, এর প্রেজেন্টেশন দাদা সরলে হবে না তো মনে হয়, নাকি না? আগেগুলো কি আমরা জাস্ট ওকে, তাহলে আমরা বোধহয় প্রেজেন্টেশনগুলি শেষ হলে পরে আবার ডিসকাশনের সময় আবার বোধহয় চলে আসতো। ওকে, ঠিক আছে, তাহলে ওকে, তাহলে শুরু করেন। হ্যাঁ দিদা, এক সাইডে বসলে পাপা বসেন, সমস্যা নেই। আমার এই পাশের ইয়াগুলো কাজ করছে না কেন? স্ক্রিনগুলো পিছনে যে ইয়া করছে প্রেজেন্টেশনের জন্য, তো সাইডের টিভিগুলো কাজ করার কথা। এই পাশের শুরু করেন। গুড মর্নিং এভরিওয়ান। আমরা সিপিডি থেকে আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে খসড়া যে ড্রাফট রিনিউয়েবল এনার্জি পলিসি 2022 সালে গত বছর থেকে যেটা নিয়ে কাজ করা চলছে, সেটা আসলে 2008 সালের যে আমাদের অরিজিনাল যে পলিসিটা ছিল, সে পলিসিটার এগেইনস্টে এটা আসলে কতটা ভালো বা কতটা খারাপ, এবং একই সাথে আমাদের আসলে রিনিউয়েবল এনার্জি রিলেটেড কনসার্নিং যেসব আলাদা
অন্য যেসব পলিসি ডকুমেন্টস আছে যেরকম হচ্ছে স্ট্রেডা অ্যাক্ট বা এমসিপিপি বা আইপিএমপি, সেগুলোর এগেইনস্টে এই রিনিউয়েবল এনার্জি ড্রাফট পলিসিটা কিভাবে কম্পেয়ার করে সেটা নিয়ে আসলে আমাদের এখানে আলোচনাটা। তো আজকের প্রেজেন্টেশনটা বেসিক্যালি আমাদের মোয়াজ্জেম স্যারের দেওয়ার কথা ছিল। মোয়াজ্জেম স্যারের অবর্তমানে আমি মাশফিক দিচ্ছি। আমাদের সিপিডি পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডি টিমে রয়েছে মোয়াজ্জেম স্যার, হেলেন মাসিয়াত, প্রিয়তি আপু, আমি মাশফিক এবং মমিতা মল্লিক। তো শুরুতে হচ্ছে ওকে ফাইন। তো শুরুতে যেটা বলতে হয় যে প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে যে এই রিনিউয়েবল এনার্জি ড্রাফট পলিসিটির একটা সময়ের দাবি ছিল। কেন সময়ের দাবি ছিল? আমরা যদি হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের বেসিসে যদি হচ্ছে আমরা দেখি, আমাদের যে অরিজিনাল যে ড্রাফট পলিসিটা সেটা ছিল মাত্র হচ্ছে 6 থেকে 7 পেজের। সেখানে অ্যাটলিস্ট এই নতুন যে ড্রাফট পলিসিটা সেটা অনেকগুলো বিষয় ইস্যুস কভার করে, এবং ইস্যুস কভার করার পাশাপাশি সেটা হচ্ছে যথেষ্ট ডিটেলড কম্পেয়ার টু দ্য ওয়ান উই হ্যাড প্রিভিয়াসলি। সো এই জায়গা থেকে হচ্ছে এটা একটা সময়ের দাবি ছিল। অন্যান্য সকল দেশ সাকসেসফুল, অনেক যেসব দেশটা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে সাকসেসফুল, তারা কিন্তু হচ্ছে তাদের পলিসিগুলো ইমপ্লিমেন্ট করে অনেক দূর এগিয়ে গিয়েছে। whereas আমাদের এখনো কোনো ফিক্সড একটা কোনো পলিসি নেই। র্যাদার হচ্ছে আমরা ছোট ছোট অন্যান্য অনেক পলিসি নিই যেখানকার কিছু কিছু পার্ট থাকে রিনিউয়েবল এনার্জি নিয়ে। সো সেই জায়গা থেকে হচ্ছে যে আমাদের এটা একটা খুব বড় সময়ের দাবি ছিল যে আমরা একটা রিনিউয়েবল এনার্জির সম্পূর্ণ আলাদা একটা পলিসি ক্রিয়েট করি। এরপরে যে যে বিষয়টা হচ্ছে আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে 2008 সালের পলিসিটা আসলে কিরকম ছিল। সো সিপিডি 2008 সালের পলিসিটার হচ্ছে একটা ক্রস অ্যানালাইসিস করে, এবং সেখান থেকে আমরা দেখতে পারি যে হচ্ছে যে যদি আমরা রিনিউয়েবল পোর্টফোলিও স্ট্যান্ডার্ড বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ট্যাক্স ইনসেন্টিভস বা ফিডিং ট্যারিফস, এইসব বিষয়গুলো যদি হচ্ছে আমরা কনসিডার করি, যেসব ইস্যুসগুলো হচ্ছে ম্যাক্সিমাম দেশের রিনিউয়েবল এনার্জি পলিসিগুলো হচ্ছে কভার করে, সেই সব ইন্ডিকেটরসের এগেনস্টে আমরা দেখি যে খুব একটা আসলে ভালো ছিল না। সো সেইটার তুলনায় আসলে আমাদের নতুন পলিসিটা এখন কিরকম সেটা হচ্ছে আমরা একটু দেখতে পারি। আচ্ছা, আমি অনেক দূর আগে গেছি, আপনি 6 নাম্বার স্লাইডে যাবেন কাইন্ডলি। ওকে, প্রিভিয়াস ওয়ান আই গেস, আগেরটা 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 প্লিজ, হ্যাঁ এটারও আগেরটা, হ্যাঁ দিস ওয়ান। তো যেটা নিয়ে হচ্ছে আমরা শুরুতে সেটা হচ্ছে যে নতুন যে পলিসি ড্রাফটার সেটার ভিশনটা মাচ মোর ক্লিয়ারার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, এবং অ্যাটলিস্ট এই নতুন পলিসি ড্রাফটাতে হচ্ছে একটা পলিসি পিরিয়ড সেট করা আছে, সেটা হচ্ছে যে 10 বছরের, আনলেস উই ব্রিং সামথিং নিউ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে আগের যে পলিসিটা ছিল আমাদের, সেখানে আসলে খুব বেশি সেক্টর, খুব বেশি টেকনোলজিস কভার করা হয় না, যেটা হচ্ছে আমাদের নতুনটাতে হচ্ছে করা হয়। পরেরটা নতুনটাতে হচ্ছে কভার করা হয়, যেরকম আমরা দেখতে পারি যে হচ্ছে সোলারের ক্ষেত্রে অনেকগুলা নিউ টেকনোলজিস কভার করা হয়, উইন্ডের ক্ষেত্রেও করা হয়, তারপরে হচ্ছে ওয়েস্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি বা হাইড্রো এনার্জি, এই ইস্যুসগুলো হচ্ছে আমাদের 2008 সালের পলিসি কভার করে না, whereas আমাদের এই নতুন পলিসিটা হচ্ছে কভার করে। এবং সবচেয়ে ক্রুশাল যে বিষয়টা, এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে যদি হচ্ছে আমাদের এই পলিসি ড্রাফটটা পাস হয়ে যায় সংসদে, দেন নতুন একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি মাস্টার প্ল্যান করা হবে, যেটা দিয়ে আসলে বেসিক্যালি আমরা রিসোর্স অ্যানালাইসিস বা পোটেনশিয়াল প্রজেক্ট সাইটস এবং গ্রিড ইন্টিগ্রেশন স্কোপ, যেটা বাংলাদেশে বর্তমানে খুব একটা বেশি প্র্যাকটিসে নেই, সেটা হচ্ছে আমরা করব। পরের স্লাইড। তো এখান থেকে হচ্ছে আসলে কিছু রিনিউয়েবল এনার্জি টার্গেট এবং রোড ম্যাপ সেট করা, সেটা হচ্ছে 3টা ফেজে ভাগ করা। তো ফার্স্ট ফেজটা হচ্ছে 2025 সাল পর্যন্ত, যেখানে আমাদের টার্গেট হচ্ছে 10% জেনারেট করা ফ্রম রিনিউয়েবল এনার্জি, এবং and it goes until the third phase which is until 2041, যেখানে আমাদের টার্গেট হচ্ছে 40% রিনিউয়েবল এনার্জি থেকে হচ্ছে জেনারেট করা। পরের স্লাইড। এরপরে হচ্ছে আমরা দেখতে পারি যে হচ্ছে যে এখানে আসলে 10টা অ্যাজাম্পশন সেট করা হয়, যে হচ্ছে যে কি করলে বা কিভাবে করলে আমরা আসলে রিনিউয়েবল এনার্জি টার্গেটগুলো হচ্ছে ফিল আপ করতে পারি। এর মধ্যে কিছু ক্রুশিয়াল জিনিস আছে, যেটা হচ্ছে যে গুড গভর্নেন্স, যেটার আসলে খুব বেশি প্র্যাকটিস বাংলাদেশে নেই। এরপর হচ্ছে মাই ভিলেজ মাই টাউন বলে একটা কনসেপ্ট, যেটার হচ্ছে প্র্যাকটিস চালু করা উচিত আমরা মনে করি। এরপর হচ্ছে এবং একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রনিক ভেহিকেলস। বাংলাদেশে এখন ইলেকট্রনিক ভেহিকেলস নেই, আমরা তেমন কোনো কাজ শুরু করিনি ইম্পোর্টের ব্যাপারে, বা হচ্ছে নিজস্ব প্রোডাকশন আমরা করতে পারি কিনা সেসব বিষয় হচ্ছে আমরা কখনো কোনো চিন্তা ভাবনা করিনি। সো এইগুলো হচ্ছে আমরা যদি এই 10টা অ্যাজাম্পশনসের দিকে হচ্ছে ফোকাস করতে পারি, দেন আসলে আমাদের পথটা অনেক মসৃণ হয়ে যাবে আমাদের রিনিউয়েবল এনার্জি টার্গেটটা ফিল আপ করার জন্য। পরের স্লাইড। এরপর হচ্ছে দেখেন যে আসলে আমাদের যে নতুন যে পলিসি ড্রাফটের হচ্ছে আসলে কি ফিচার্সগুলো, বা আসলে আগের তুলনায় তার আসলে সে কোন দিকগুলো থেকে হচ্ছে আলাদা।
প্রথম যেটা সেটা হচ্ছে যে এখানে আসলে অনেকগুলো ডিটেলড একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দেওয়া, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন কি ধরনের রোল প্লে করবে, যেরকম স্ট্রেডা কি রোল প্লে করবে, বিইআরসি কি রোল প্লে করবে, ইটকল কি রোল প্লে করবে, এই ইস্যুসগুলো হচ্ছে আমাদের এই নতুন ড্রাফট পলিসিতে হচ্ছে কভার করা, যেটা আমাদের আগের পলিসিতে ছিল না। এরপর হচ্ছে প্রজেক্ট অ্যালটমেন্ট। আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, যে হচ্ছে ইন্ডিয়া বা ভিয়েতনামের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যদি দেখি যে কোন প্রজেক্টটা কিভাবে, কোনো টেন্ডার কিভাবে কি পাবে, সেটা খুব সিরিয়াসলি মেনটেন করা হয়, যেটা বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি ছাড়াও আসলে অন্যান্য যে কোনো ক্ষেত্রে আসলে খুব সিভিয়ারলি এটা মেনটেন করা হয় না। সো প্রজেক্ট অ্যালটমেন্টের বিষয়টা হচ্ছে আমাদের যে নতুন পলিসি ড্রাফট, সে পলিসি ড্রাফটে হচ্ছে খুব ফোকাস দিয়ে কথা বলা হয়েছে। এরপর হচ্ছে একটা বিষয় যেটা সেটা হচ্ছে ল্যান্ড অ্যালোকেশন। যেহেতু আমরা সব সময় অনেক কিছুর ক্ষেত্রে আমরা অজুহাত দিয়ে থাকি যে বাংলাদেশে হচ্ছে ল্যান্ডের অভাব, ল্যান্ডের অভাবের ক্ষেত্রেও যদি হচ্ছে কনসিডার করে ল্যান্ড অ্যালোকেশন কিভাবে করে কিভাবে রিনিউয়েবল এনার্জি টার্গেটটা ফিল আপ করে, যে সেটা হচ্ছে আমাদের এই নতুন পলিসি ব্রিফে দেওয়া আছে। পরের স্লাইড। এরপরে যেটা সেটা হচ্ছে বিইআরসির রোলটা কি। আনফর্চুনেটলি বিইআরসির রোলটা যখন 2022 সালের পলিসি ড্রাফটে লেখা হয়েছিল তখন অনেকগুলো রোল দেওয়া হয়েছিল, বাট খুব রিসেন্ট টাইমসে আমরা জানি যে এলপিজির দাম কত হবে এটা সেট করা আসলে বিইআরসির আসলে এখন আর কোনো পাওয়ার নাই, হুইচ ইজ লাইক রিয়েলি আনফর্চুনেট ফর আস, এবং এটা আসলে আমাদের রিনিউয়েবল এনার্জি টার্গেট ফিল আপ করার পথে আসলে বাধা ছাড়া আর কিছুই না। পরের স্লাইড। এরপর হচ্ছে যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে আসলে যে শুরুতে যেটা বললাম যে নতুন যদি আমি 2008 ভার্সেস 2022 পলিসিটার হচ্ছে কম্প্যারিজন করি, তো প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে খুব ক্লিয়ারের একটা ভিশন রয়েছে। সেকেন্ডলি যে হচ্ছে যে অবজেক্টিভসের ক্ষেত্রে হচ্ছে আমরা এইটা রিলেটিভলি মোর অ্যাডভান্সড, কারণ এখানে হচ্ছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট অনেক কথা বলা হয়েছে। তারপর ইন্টারন্যাশনাল ক্লাইমেট এগ্রিমেন্টগুলোর সাথে আমরা হচ্ছে কতটুকু কমিটেড সেটা নিয়ে কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে এনার্জি স্টোরেজ মার্কেট এবং গ্রিন এনার্জি, এই নতুন কনসেপ্টসগুলো হচ্ছে অ্যাটলিস্ট পলিসি ড্রাফটে বলা হয়েছে, যেটা যদি পসিবল হয়, যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, হুইচ উইল বি অবভিয়াসলি বেটার ফর আস। এবং এছাড়া হচ্ছে 3টা কমন অবজেক্টিভ ছিল, সেগুলো নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নেই। এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সোলার নিয়ে অনেক কথা বলেছে আমাদের নতুন পলিসি ড্রাফটে। আমরা সিপিডি থেকে মনে করি যে হচ্ছে শুধু কথা বললেই হবে না, এটার আসলে পোটেনশিয়ালস কতটুকুন কি, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে বাংলাদেশের আসলে কতটুকুন কি ক্যাপাসিটি আছে, সেটা হচ্ছে আসলে আমাদের কনসিডার করে দেখতে হবে কোন কোন টেকনোলজিস আমরা নিতে পারি। পরের স্লাইড। এরপরেরটা। আচ্ছা, এরপর হচ্ছে উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি না হচ্ছে অনেক ধরনের কথাবার্তা হয় বাংলাদেশের নিয়ে, আপনি অনেক ধরনের রিপোর্ট পাবেন যেখানে বলবে যে হচ্ছে উইন্ড এনার্জি বাংলাদেশে ফিজিবল, আবার আপনি চাইলে এমনও রিপোর্ট পাবেন যেখানে বলবে যে বাংলাদেশে উইন্ড এনার্জি হচ্ছে আসলে ফিজিবল না। সরকারের উচিত বা হচ্ছে যে স্ট্রেডার উচিত যে আমাদের উইন্ড এনার্জির পোটেনশিয়াল কতটুকুন সেটা আসলে ঠিকঠাক মতো ক্যালকুলেট করে, এবং একই সাথে হচ্ছে এটা আসলে আমাদের জিওগ্রাফিতে কতটুকুন ইম্প্যাক্ট ফেলে, আমাদের বায়োডাইভার্সিটি, মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু আমাদের হচ্ছে বায়োডাইভার্সিটি এনরিচড আমরা একটা দেশ, বায়োডাইভার্সিটিতে আমাদের কিরকম কি ইম্প্যাক্ট পড়ে এই ইস্যুসগুলো হচ্ছে আমাদের কভার করা উচিত। এবং আমরা হচ্ছে একটা নিচু ভূমির দেশ, এই অজুহাত দিয়ে যে আমরা উইন্ড এনার্জি থেকে সরে যাব, এটা আসলে আমাদের চিন্তা করা উচিত না। পরের স্লাইডে যাবেন আস্তে আস্তে। সেটা হচ্ছে যে কারণ আমরা যদি দেখি নেদারল্যান্ডস একটা লো লাইন দেশ হয়েও তারা কিন্তু উইন্ড এনার্জির দিক থেকে সাকসেসফুল। এরপর আসে যেটা হচ্ছে যে বায়োম্যাস এবং বায়োফুয়েল। বায়োম্যাসের ক্ষেত্রে এখন আমাদের চিন্তা করতে হবে যে আসলে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বা মিথেন এমিশন হয়, সেটা আসলে কোনো বিগার কোনো ইম্প্যাক্ট ফালায় কিনা আমাদের দেশের ক্ষেত্রে। এবং বায়োফুয়েলের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলো কিন্তু আস্তে আস্তে বায়োফুয়েলের দিকে শিফট করছে, সো আমরা এই বিষয়টা কনসিডার করতে পারি। পরের স্লাইড। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে নতুন যেসব কথাগুলো বলা হয় যে ওয়েস্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি বা হচ্ছে রিজিওনাল ট্রেডিং, ওয়েস্ট টু ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলতে পারি যে এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার মতো, বাট একই সাথে আমাদের এটাও কনসিডার করতে হবে যে আসলে এই টেকনোলজিটা রান করার জন্য আমাদের ইভেন্চুয়ালি ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে কিনা। যদি আমাদের ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে টু প্রডিউস সাম ক্লিন এনার্জিস, দেন আমরা বিলিভ করি যে এটা আসলে ওয়ার্থ ইট কিছু না। এবং রিজিওনাল ট্রেডিং এর ক্ষেত্রে যেটা বলা উচিত সেটা হচ্ছে ভুটান এবং নেপাল, তারা তাদের হাইড্রো এনার্জি ইউজ করে, তারা তাদের উইন্ড এনার্জি ইউজ করে, তারা কিন্তু অনেক সাকসেসফুল এবং তাদের কিন্তু নিজেদের ডিমান্ডের চাইতে অনেক বেশি তারা প্রডিউস করতে পারে। যেহেতু আমাদের এই দুইটা দেশের সাথে অনেক ভালো সম্পর্ক, সো আমরা চাইলে এই দুইটা দেশের সাথে রিজিওনাল ট্রেডিংসে যেতে পারি এবং সরকার এটা কনসিডার করা উচিত আমরা মনে করি। পরের স্লাইড। এরপরে যেটা পলিসি পিরিয়ড 10 বছরের, এটা হচ্ছে খুব ভালো যে একটা স্পেসিফিক পলিসি পিরিয়ড সেট করা আছে, বাট একই সাথে এটাও কনসিডার করতে হবে যে আসলে কোনো শর্ট টার্ম বা মিডিয়াম প্ল্যান আমাদের আসলে নেওয়া উচিত কিনা। এরপর হচ্ছে যদিও অনেকগুলো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, পরের স্লাইডে যাবেন,
আমরা এটা খুবই আফসোসের সাথে আমাদের বলছি যে বিআরসি রোলটা হচ্ছে আসলে নিয়ে নেওয়াটা হচ্ছে খুব পজিটিভ কিছু না। এরপর হচ্ছে যে বিষয়টা যে নতুন অনেকগুলো আইডিয়া যেরকম হচ্ছে গ্রিন বিল্ডিং পলিসি, আরপিও, আরইসি, এই বিষয়গুলো হচ্ছে অন্যান্য দেশে খুবই সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড। বাংলাদেশে এগুলো হচ্ছে থিওরিটিক্যালি এক্সিস্ট করে, বাট এটা আসলে আমাদের প্রপারলি প্র্যাকটিস করা উচিত। এবং আমরা বিলিভ করি প্রপারলি প্র্যাকটিস যদি হয়, যদি লিগালি এটা প্রপারলি প্র্যাকটিস হয়, দেন আসলে আমাদের রিনিউয়েবল এনার্জি টার্গেটগুলো অ্যাচিভ করা উইল বি মাচ মোর ইজিয়ার। এরপর হচ্ছে অ্যালটমেন্ট অফ দ্য প্রজেক্ট। এখানে হচ্ছে কথা ওইটাই যে আসলে সরকারের প্রজেক্টগুলো ঠিকঠাক মতো অ্যালট করা উচিত। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলবো, আপনি রিনিউয়েবল এনার্জিতে যত ইনভেস্টমেন্ট করেন না কেন, যত ইনসেন্টিভস দেন না কেন, আপনি এলএনজিতে যে পরিমাণ ইনসেন্টিভস দেন, আপনি আপনার পেট্রোলিয়াম এবং ফসিল ফুয়েল বেসড ফুয়েলসগুলোতে আপনি যে পরিমাণ ইনসেন্টিভস দেন, ওইসব ইনসেন্টিভস যদি আপনি না কমান, ওইসব ইনসেন্টিভসগুলো যদি আপনি না সরায় ফেলেন, এরপরে যদি আপনি রিনিউয়েবল এনার্জিতে ইনসেন্টিভস না দেন, মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ করাটা এতটা খুব ইজি না। হোয়ারেজ যেখানে বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশটা স্বাধীন হওয়ার পর থেকে ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্ট, সো আনলেস আমরা এলএনজি বা হচ্ছে ফসিল ফুয়েলস থেকে সকল ধরনের ইনসেন্টিভস উঠিয়ে রিনিউয়েবল এনার্জিতে সম্পূর্ণ ইনসেন্টিভসটা না দিই, আমরা বিলিভ করি মানুষকে আসলে বিহেভিয়ারালি এই জিনিসটাতে শিফট করা পসিবল না, এবং কোনো ফিসকাল ইনসেন্টিভস বা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টসও বাংলাদেশে আসবে না। পরের স্লাইড। আচ্ছা, এরপরটাতে যান। ওকে, পরেরটাতে যান। এরপর হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোন কোন পলিসিগুলো হচ্ছে আসলে কনসিডার করছি। সেটা হচ্ছে স্ট্রেডা 2012, এমসিপিপি, এনডিসি, আমাদের আইপিএমপি, 8th এফওয়াইপি এবং এসডিজির সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করেছি। সো কম্পেয়ার করাটা আসলে খুব বিশাল একটা অ্যানালিসিস ছিল, আমি পুরো অ্যানালিসিসটা এখানে দেখাবো না। আপনি আপনার পরের স্লাইডটাতে যাবেন। 2 minutes, ইয়া, আইল বি ডান। পরের স্লাইডটা যাবেন। তো এখানে হচ্ছে যদি আপনি দেখেন যে গ্রিন কালারগুলো মানে হচ্ছে যে এগুলো এক্সিস্ট করে, রেড কালার মানে এই টপিকগুলো এক্সিস্ট করে না। আপনি দেখবেন যে ইনকমপ্লিট বিষয়গুলো আমি শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি পলিসি ড্রাফটের ক্ষেত্রে রেখেছি, এই রিজনে যে বাদ বাকিগুলো যেহেতু হচ্ছে মাচ মোর ওল্ডার ডকুমেন্টস, সো ইট মেক সেন্স যে তারা হচ্ছে খুব বেশি ইস্যুস কভার করবে না। আপনি আমাদের হচ্ছে রিনিউয়েবল এনার্জি পলিসি ড্রাফটের ইয়েলো সাইনগুলোর হচ্ছে দিকে খেয়াল করেন, আমাদের ট্যাক্স এক্সেমশনের কথা বলা আছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট আপনি একই সাথে যদি হচ্ছে এলএনজি বা ফসিল ফুয়েলসের ট্যাক্স এক্সেমশনসগুলো না সরাই দেন আসলে এটা খুব একটা সাকসেসফুল হবে না। দ্য সেম থিং গোজ ফর হচ্ছে এনার্জি অডিট এবং হচ্ছে লো কার্বন টেকনোলজিসগুলোতে কিভাবে কি ফোকাস করবো। এগুলো হচ্ছে টপিকগুলো নিয়ে কথা বলা হয়েছে, বাট এগুলো দিস থিংস নিডস ইমপ্রুভমেন্ট, যে আসলে আরো কিভাবে কি বেটার করা যায়। এরপর হচ্ছে যেটা পরের স্লাইড 27 নম্বর স্লাইডে চলে যান, সরি 28 নম্বর স্লাইডে চলে যান। ইন্ডিয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি, ইন্ডিয়ার হচ্ছে কিছু লার্জ হাইড্রো পাওয়ার রয়েছে, তাদের পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভস রয়েছে, ফিড ইন ট্যারিফ স্কিম রয়েছে, এবং তাদের হচ্ছে ট্যারিফ সাপোর্টের এবং মার্জিনাল কস্ট অফ পাওয়ারের পরের স্লাইডে চলে যাবেন কনসেপ্টসগুলো রয়েছে, তাদের মিনিগ্রিড মাইক্রোগ্রিড রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইন্ডিয়ার সম্পূর্ণ আলাদা একটা মিনিস্ট্রি রয়েছে যেটা সোললি ফোকাসেস অন রিনিউয়েবল এনার্জিস। বাংলাদেশে উই আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশে অনেকগুলো রিজনসে এটা করা খুবই টাফ হয়ে যেতে পারে, বাট হোয়াট উই ক্যান অ্যাটলিস্ট ডু যে হচ্ছে আমরা স্ট্রেডাকে একটা নোডাল পাওয়ার পয়েন্ট হিসাবে কনসিডার করে তাকে অ্যাটলিস্ট আমরা রিনিউয়েবল এনার্জির সম্পর্কিত সকল ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা অ্যাটলিস্ট তাদেরকে আমরা দিতে পারি। পরের স্লাইডে যাবেন। ভিয়েতনামের ক্ষেত্রে সেম, ভিয়েতনাম খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করে যে হচ্ছে যে বিডিং প্রসেসটা কিভাবে কি হচ্ছে, এবং বিডিং প্রসেসের সাথে সাথে আসলে কি পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট আসছে। আপনারা এটা জেনে অবাক হবেন যে হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি রিনিউয়েবল এনার্জি নিয়ে ফরেন ইনভেস্টমেন্ট আসে ভিয়েতনামে, অনলি বিকজ তাদের রুলসগুলো এতটা স্ট্রিক্ট যে অন্যান্য দেশ হচ্ছে যে জানে যে এখানে আসলে দুর্নীতির কোনো সুযোগ নেই, এবং এখানে আমরা যদি হচ্ছে টাকা ইনভেস্ট করি উইল গেট ব্যাক দ্য মানি। সো এই ক্ষেত্রে ভিয়েতনাম খুবই সাকসেসফুল কেস। আমার এখানে একটা কম্প্যারিজন আছে, আপনার স্লাইডগুলো পরে দেখে নিতে পারেন। আপনি হচ্ছে 35 নাম্বার স্লাইডে যাবেন। 35 নাম্বার স্লাইডে আমি অলমোস্ট ডান, আই নিড জাস্ট 1 more মিনিট। অন্যান্য অনেকগুলো দেশ তাদের রিনিউয়েবল এনার্জি পলিসিতে কিভাবে কোল বা কার্বনকে ফেজ আউট করা যায় সেই বিষয়গুলো হচ্ছে কনসিডার করে। যেরকম হচ্ছে জার্মানির রিনিউয়েবল এনার্জি পলিসিতে বলা যে তারা 2030 সালের মধ্যে হচ্ছে কোল এবং কার্বন সবকিছু কমপ্লিটলি ফেজ আউট করে দিবে। ডেনমার্ক, সুইডেন অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো সে 90s থেকে হচ্ছে তারা হচ্ছে কার্বন ট্যাক্স ইম্পোজ করে রয়েছে। ফ্রান্স 2015 সালে কার্বন ট্যাক্স ইম্পোজ করে। চায়না এবং সাউথ কোরিয়াও হচ্ছে কিন্তু ফসিল ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্টে এত হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স ইম্পোজ করে রেখেছে যে নতুন কোনো ইনভেস্টর আসলে এখানে কোনো ইনভেস্ট করতে রাজি না। 36 নাম্বার স্লাইডে যাবেন। সো কনক্লুশনে আমরা যেটা বলতে চাই যে হচ্ছে যে যেহেতু এটা অনেক ভালো একটা পলিসি যে এবং অনেক কিছু ইস্যুস কভার করে, আমরা বিলিভ করি যে হচ্ছে যে পরের স্লাইডে যাবেন, আমরা বিলিভ করি যে হচ্ছে আরো অনেকগুলো ইস্যুস এখানে কভার করেছি এবং আরো অনেকগুলো ডিটেলড এখানে কথা বলা উচিত। এবং
আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আইপিএমপির কথা গতকালকে হয়েছে, সেটা হচ্ছে যে এখানে যে ক্লিন এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি বলেছে হচ্ছে মিসকনোটেশন তৈরি করা হয়েছে। এই মিসকনোটেশনটা যেন হচ্ছে আমাদের নতুন এনার্জি পলিসি ড্রাফট ইফ ইফ এটা যদি আমাদের পাস হয়ে যায় সেটাতে যেন কোনো ইম্প্যাক্ট না ফেলায়। এবং একই সাথে আমাদের যেটা করা উচিত, শেষ কথা আমরা এটাই বলবো যে অনেক সাকসেসফুল দেশ রয়েছে যারা রিনিউয়েবল এনার্জিতে সাকসেসফুল, যারা একটা সময় বাংলাদেশের চাইতে অবস্থা খারাপ ছিল, অনেক ক্ষেত্রে হয়তো এখন অবস্থা খারাপ, তারা সাকসেসফুল। উই শুড ফলো দেয়ার মডেলস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড প্রেজেন্টেশন। আমার মনে হয় যে যে ডিটেইল প্রেজেন্টেশনটা ছিল, আমরা আরো একটু টাইম পেলে হয়তো বা ফার্দার আমরা জানতে পারতাম। থ্যাংক ইউ হৃদয় ফর ভেরি গুড। আমার মনে হয় আমাকে ফটোগ্রাফার রিকোয়েস্ট করেছে সবাইকে আবার একটু ডায়াস ইয়াতে নিয়ে যাওয়ার জন্য, সেটা কি ওপর থেকে আসা বসতে হবে না? আচ্ছা, তা আমাদের যারা প্রেজেন্টার আছে সবার উপরেই বসতে হবে। হ্যাঁ, না কারণ ওখান থেকে আসলে দেখা যায়, মানে দেখা মুশকিল। হ্যাঁ, পরে আমরা একসাথে চলে গেলাম, আমি সেটাই বলতেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ হৃদয়। জাস্ট সরি জায়েদ ভাই, আমি এক্সট্রিমলি সরি। এই পর্যায়ে আমি মিস শাকিলা আজিজ, প্রমোটিং রিনিউয়েবলস ইন বাংলাদেশ অপরচুনিটি চ্যালেঞ্জ ওয়ে ফরওয়ার্ড, চেয়ারম্যান সোলার অ্যান্ড পাওয়ার এনার্জি লিমিটেড, ওনাকে রিকোয়েস্ট করছি প্লিজ। Can I have the slides on? Kulo, slides. Okay. So, honorable panelists and respected guests, you are welcome to my presentation on promoting renewables in Bangladesh. What are the opportunities and challenges, and what are the ways forward? So, on behalf of my colleague Shahriar Ahmed Chaudhary, I welcome you to our presentation. In this presentation, we're going to cover we have done program evaluation and review technique and critical path method analysis of project development of renewable energy projects in Bangladesh. And here I'm going to share with you the findings from our research. And I'm going to show you what are the bottlenecks of the project development, how these bottlenecks can be eliminated and project development expedited to encourage future investors in this field. So next slide, please. Okay. So everybody knows that in Bangladesh, power generation is based primarily on fossil fuels. Although Bangladesh has proven some moderate solar energy resources, and there is also potential for some wind. So to begin with, Bangladesh started its modern renewables with some solar home systems, following which there were solar mini-grids, and now we are in the age of medium to large-scale grid-connected facilities like rooftops, and also larger-scale ground-mounted grid-connected projects. And now these large-scale renewable energy projects are dependent on land to a large extent. Next slide, please. So this is a map of some of the completed solar energy projects in Bangladesh. The labels on the left-hand side include the mini-grids, which are supposed to be off-grid locations, and the labels on the right-hand side, those are the grid-connected projects. Next slide, please. Developing solar energy projects has some challenges. We know about them. For example, it is a relatively new industry in the country, so there is some lack of industrial experience, so there is a learning curve. And then there is the land acquisition and land development process, which can be lengthy and costly and time-consuming. There are local entrepreneurs and technical experts, but they still have a lot of experience to gather, and we are often dependent on international investors and business partners as well. Grid connection must be extended to remote project sites, because large tracts of land which are suitable for developing such projects are usually in remote locations.
financing can be an issue sometimes because conventional financing products which are provided by ordinary commercial banks, those are usually tailored for fossil fuel based projects, not for renewable energy. And these financing terms have to be customized for renewables now. And there can also be lengthy administrative steps during the project development. Next slide, please. Okay. So in this slide, we have step by step what are the steps in the unsolicited renewable energy project approval process. So it begins with the proposal submission and ends with commercial operations. So this entire process, we can say that there are two levels of processes here. One is the project development and another is the EPC stage, the engineering, procurement and construction stage, which starts in the latter phase of the entire project development process. Next phase, next slide. The project development, all those steps can take anything between 3 years to 4.5 years. This is actually, it can be quite a long time. And there are some consequences of delays in project development. Two major consequences are the initial cost components of the project can change. For example, in a few years, the cost of solar panels or inverters can change. This is one risk that is introduced into the projects. Another risk factor that arises out of a long project duration is that the exchange rates can change significantly. For example, we know that the dollar and taka exchange rate has changed by 20% in the last 6 months. So this can affect the development of renewable energy projects because the equipment like solar panels, they are actually dependent on import. Next slide, please. So solar PV plant projects in Bangladesh are implemented by a project development consortium where there can be a local partner and an overseas or international partner as well. And the building of the solar plant itself is done by an EPC company. Next slide. So we have done a program evaluation and review or PERT framework and critical path method or CPM analysis of project development. In this technique, we have identified what are the tasks necessary for project completion, and then we have mapped out the sequence of these tasks. The critical path or the path in the project which contains the largest sequence of activities that must be finished on time in order to complete the entire project is identified. This will allow us to find out where the delay is occurring and where we can target the facilitation. Next slide, please. There are some steps in the PERT and CPM analysis. These steps include identification of project milestones, sequence and dependence of the tasks, the creation of network diagram of projects, the estimation of earliest start and earliest finish times, as well as the estimation of latest start and latest finish times. Then there is the estimation of the duration of each task, the calculation of slack of each task, and the identification of the critical path. Now, these information have been gathered from surveying a number of actual projects. Like we have done a survey of project developers, like we have asked them how much time it has taken to complete every step of activities in the project, just to find out how we can encourage these project developers and investors. Next slide. Okay, here we have done the network diagram, and on the right-hand side, perhaps it's not very clear, but it shows the network diagram of the project development steps. So what we have identified here is that there is only one critical path. That means there are no parallel paths, and this critical path has to be targeted for duration reduction. So we have found out that land acquisition has the highest variability in time duration of completion. That means if the land acquisition can be done quickly,
the entire project can be completed early. If this land acquisition phase takes more time, the entire project will be delayed. And this means that as land acquisition takes place in the early stage of project development, more slack happens in the earlier steps. If these steps can be expedited, then the entire project can be accelerated. Next slide. Okay. This is the PERT and CPM network diagram for the EPC activities. Here, EPC means engineering, procurement, and construction. So here again, land development is has the highest variability in duration. As a result, the construction and installation of the plant and machineries has a significant slack. This leads to slack in the grid integration and connection step as well. So the step with the most variable task duration is the most responsible for delay in the progress of the project. Next slide. We have also surveyed the project developers for what are the cost components. So most of the project cost is incurred during the EPC stage. And the project cost variability depends also on land development. If the land is good quality, then land development can take 1 or 2% of project cost. But if the land requires erosion protection and a lot of filling and protection from floods, then the cost can reach up to 20% of the total project cost. If the roads in that land is not good, then mending or constructing roads for the transportation of equipment and machineries also increases project cost. So land has to be acquired to install power evacuation and infrastructure and transmission line. Here again, it's a land issue. The presence of rivers or poor subsoil conditions can increase the transmission infrastructure costs as well. Next slide, please. Now, after discussing some of the challenges, I want to show to you what are some of the optimistic signs for investors. Here, on the left side, we have a global average project cost components, and on the right side is the project cost components of projects in Bangladesh. Most of the cost components are actually very similar. The good news here is the largest component of the costs is modules and inverters. These are two of the largest components. And the good news is the cost of this in the international market is going to decrease as a result of technological advancement. So there is a lot of scope for reducing costs. Next slide. So as we said, the biggest cost component is PV modules, and inverter costs are decreasing as well. However, one thing which happens in Bangladesh, which does not happen in many other countries, is that land payment has to be made upfront, whereas in many other countries, land for the project development can be acquired through leasing. And sometimes financing cost is a bit higher in Bangladesh as well compared to other countries. Next slide. Yes. Another optimistic trend for future investors is that on the left side, we can see there is a graph of the tariff for solar PV in Bangladesh, and it is showing a steady declining trend. On the right side, we have a graph of the levelized cost of electricity for solar in many other countries like Australia, India, Korea, UK, US, Italy, Spain, etc. And in every other country, the costs are decreasing, and costs are also decreasing at the same rate in Bangladesh. So Bangladesh is not falling behind in terms of progress in this area. Next slide. So here, we have shown the comparison. This is the cost for installing per kilowatt hour in 2020 US dollars in different countries. Here, the total cost can range between $2,117, which is in the Russian Federation, to $618, which is in India.
So there is a wide variation in the cost of installing solar PV all over the world. But what is the value in Bangladesh? In Bangladesh, it's 872 US dollars per kilowatt, and this is actually towards the lower range. That means Bangladesh, in terms of global comparison, is not in the average or in the high range, but it's relatively affordable in Bangladesh. And next slide. So we're coming to the towards the end of my presentation. So we have proposed some ideas for project facilitation. Project development and EPC together, it can take between 3 to 4.5 years. If the earlier steps can be expedited, the entire project can be accelerated. The government can support project development by earmarking and allocating suitable land for such projects. And more large-scale rooftop systems can also be promoted, which can solve the land availability issue. Next slide. So we want to conclude with making some recommendations. There can be some policies to promote land allocation and availability, which can promote the number and size of projects and reduce the costs. Then financing terms should be tailored to the needs of renewable energy projects, and administrative steps in the project approval process can be streamlined and simplified. So with this, I want to conclude my presentation. Thank you very much. Thank you very much. Very focused, and I think this is another perspective of the renewable energy potential, especially in terms of how about the period, the cost of generations, and also the tariff rate is declining, and very optimistic scenario in coming days. That's why I told in earlier that the next generation is the next age of the civilization is with the renewables, not with the fossils. And always, I always emphasize that a person is thinking, a thought process has been already fossil. He or she cannot think to go beyond the fossil fuels. So it is better to be just very pragmatic. Now I would like to invite potential of solar irrigation and community solar in Bangladesh. One of the thought leader of the renewable energies, and especially in the solar, Dr. Janab Dipal Bora, Chairperson, Bright Green Energy Foundation. 10 মিনিট আপনার জন্য। ঠিক আছে। এই পাওয়ার পয়েন্টটা কি আছে ওখানে? Good morning, Suprabhat. I am going to talk about the only some of renewable energy aspect. One is the solar irrigation, and another is community-based solar. Yesterday in a plenary session, first day, I talked about something about the solar irrigation and community-based solar. Next slide. And Bangladesh, you know all the information. 169, or almost 170 million people in Bangladesh. We signed agreement with the Paris Agreement, and now 26,000 megawatt hour capacity, 609 kilowatt hour per capita electricity generation. So I think Bangladesh is progressing very well. Next slide. And what we always talking about the initial experience in Bangladesh solar home system. This is the largest solar home system program in the world, even India nearby. And we are ahead of India in 2003, 4, 5. But India is now going very ahead because of this attention in the renewable energy. I think we eliminated kerosene at the household level 100% through a solar home system. And that experience helped us to take more solar initiative, solar irrigation, rooftop, or a floating solar, or any other utility scale solar, what we have discussed in the few minutes ago. I think this is a very good experience in Bangladesh. 15% of the population covered by solar, and everybody knows about solar energy. Even in earlier stages, when we have a wedding ceremony or marriage contract in rural area, everybody say, I can give my daughter marriage in the house, they have a solar panel or solar system in early 90s, 80s. So I think 90s, I think this is
very good experience because we don't have electricity. At that time, only 15% people have electricity, 85% no. 100% or 100 million people without electricity. So this is a huge demand. I think this is grown seriously. And now, next slide. Now we are talking about the next issue, the irrigation. Irrigation, Bangladesh, you know, is a highly populated country. We need food. Amra mas bate Bangali sutarang. We need rice and we need food and we need vegetables, everything. So irrigation is there, but I think the solar irrigation is doing a very wonderful another experiment apart from the solar home system. We are very much involved in solar irrigation. When I was in Gramin Shakti, then we started in Rajshahi irrigation pump, but later on Kustia and Dinajpur, we are very much involved. IDCOL also helping financing solar irrigation. So Bangladesh around, next slide, almost, you know, the 11.63% GDP coming from agriculture. So agriculture is very important. And 1.3 million terelokko solar pump আছে যেটা ডিজেল দিয়ে চলে কিছু ইরিগেশন চলে ইলেকট্রিক পাম্প আছে এবং ইয়ে দিয়ে চলে কিন্তু বেশিরভাগ ডিজেল দিয়ে চলে এটা বলে শ্যালো পাম্প পাশে যে ছবি আছে ট্র্যাডিশনাল ডিজেল পাম্প ওখানে তেল নিয়ে যায় ডিজেল নিয়ে যায় তারপর ওটা স্টার্ট করে মাঠের মধ্যে এটা নিয়ে যেতে হয় সেখানে আমরা ইটকল সহ আমরা সবাই মিলে 2873টা আমরা প্রায় 3000 সোলার ইরিগেশন পাম্প গত 7-8 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এখন আমাদের বিশ্বাস জন্মেছে কনফিডেন্স আসছে যে আমরা এটাকে আরো মাল্টিপ্লাই করতে পারবো অর্থাৎ যেখানে যেখানে সম্ভব আমরা সোলার ইরিগেশন পাম্প ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার সারফেস ওয়াটার ক্যান বি ডান অলসো তো এখন আমরা সবাই মিলে প্রায় 53 মেগাওয়াট ইলেকট্রিসিটি ইরিগেশনে থেকে উৎপাদন হচ্ছে এবং আমরা আশা করতেছি ভবিষ্যতে এটা 6500 মেগাওয়াট এটা আমরা ক্যালকুলেশন করে দেখছি পিস বাই পিস এটা সম্ভব হয়তো এদিক ওদিক হবে কিন্তু বাট রাফলি এত বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারবো নেক্সট স্লাইড যেখানে আমরা কুষ্টিয়াতে যেটা করেছি ছবি আছে যে শুধুমাত্র আমরা ধান চাষে বা ভেজিটেবলস বা অন্য কিছু না ইভেন ব্যানানা গার্ডেন অলসো উই আর প্রোভাইডিং ওয়াটার ফর পানি লাগে এই বাগান করতে যেখানে আমরা পানি অনেক পাচ্ছে তবে পানির সদ্ব্যবহার করা উচিত সেজন্য আমরা আন্ডারগ্রাউন্ড পাইপ এবং কিছু আউটলেট আছে যেখানে পানি দরকার সেখানে দিচ্ছে আর যেখানে দরকার নাই সেখানে গ্রুপ করে অর্থাৎ ব্লক করে এটা দেওয়া হচ্ছে 40 to 50% ইরিগেশন কস্ট কমে গেছে কৃষকের সঙ্গে আমরা আলাপ করে দেখছি ডিজেল পাম্পের সাথে এটা তফাৎ হলো 50% অ্যারাউন্ড কস্ট কৃষকের কমে গেছে কারণ যেহেতু একটা এনজিও এটা কাজ করে সেখানে তারা দর কষাকষি করতে পারে আর আগে যে ডিজেল পাম্প হলো খুব রিচ ফার্মার যে ডিজেল পাম্পের মালিক তার তো ক্যাপাসিটি বেশি সে টাকা আদায় করতে পারে এবং তার দামও বেশি সে বলে আমার কস্ট বেশি দা সুতরাং এখানে রাফলি বলা যায় 40 to 50% ইরিগেশন কস্ট কমে যাচ্ছে ইনক্রিজ কাল্টিভেশন এরিয়াও বেড়ে যাচ্ছে যখন এটা পানি পাচ্ছে সবাই কাল্টিভেশন এরিয়া কন্টিনিউয়াস বাড়াচ্ছে যেখানে আমরা আন্ডারগ্রাউন্ড পাইপ করলাম বাইরে আরো কমান্ডিং এরিয়া বেড়ে যাচ্ছে কাল্টিভেশন সুতরাং একদিকে প্রোডাকশন বেড়ে যাচ্ছে আরেকদিকে কমান্ডিং এরিয়াও বেড়ে যাচ্ছে এবং যে সমস্ত উৎপাদন হচ্ছে এটা স্বাদও বেশি ভালো এটা আমরা আরো পরীক্ষা করে দেখতে পারেন এবং কার্বন ইমিশন রিডাকশন যদি আমরা ডিজেল বাদ দিচ্ছি এবং গ্রোথ হচ্ছে এবং এটা আমরা কৃষককে আরো মোটিভেট করতেছি কি ধরনের চাষ হবে যেমন কুষ্টিয়াতে বাদশাভোগ একটা নতুন ধানের ভ্যারাইটিস ওটা চাষ করলে যে ভিজিট করতে যায় তারা 1 মণ 2 মণ এটা কিনে নিয়ে আসে এটা আর বাজারে পাওয়া যাচ্ছে না সেটা চেয়ারম্যান গেছিলেন উনি 5 মণ না কয় মণ কিনে নিয়ে আসে এটা আর যে ভিজিট করতে যায় এলাকা এই ইরিগেশন পাম্প দেখতে যায় সে ধান ওই চাউলটা কিনে নিয়ে আসে তো এটা একটা ভ্যারাইটিস যদি আমরা ট্রেনিং দিতে পারি মানে কস্ট কম ওইদিকে ডিমান্ডও বেড়ে যাবে কৃষকের আয়ও বাড়বে এটা আমরা করছি বাংলাদেশ টেলিভিশন গেছিল আমাকে ইন্টারভিউ নিয়েছিল তারা অনেক প্রচার করছে এটা নেক্সট স্লাইড তো এখানে আমরা কুষ্টিয়াতে আমরা একটা প্রথম গ্রিড ইন্টিগ্রেশন করেছি আমরা গ্রিডে দিচ্ছি এটা আমাদের সেটা চেয়ারম্যান আগে জেলে ছিলেন উনি হেল্প করেছিলেন তো উনি সহ আমরা হেলাল উদ্দিন সাহেব আমরা গিয়ে এটা উদ্বোধন করেছিলাম
এবং এটা 18 সাল থেকে, এবং এটা প্রায় 18 মেগাওয়াট আওয়ার আমরা অলরেডি গ্রিড লাইনে দিয়েছি। তো যেখানে যেখানে সম্ভব, একটা বড় ইয়ে হলো, কালকে বলেছিলাম যে 50% টাইম ইরিগেশনে লাগে আর 50% টাইম আইডল বসে আছে, কিন্তু আমার 35 কিলোওয়াট, 40 কিলোওয়াট, ইভেন 50 কিলোওয়াট এক একটা পাম্পের সোলার প্যানেলের সাইজ, সুতরাং ক্যাপাসিটি, সুতরাং আমরা এই জিনিসটা লস হচ্ছে, সেটা আমরা হয়তো নিচে ব্যাটারি চার্জ করতে পারি। এখন ইজি বাইক করার চেষ্টা করছি, ইজি বাইক চার্জিং দেবো, অন্যান্য একটা কোল্ড স্টোরেজ করার চিন্তা করতেছি, এটাকে সোলার গ্রিড করব। যদি আমরা আরবির সাথে যুদ্ধ করে না পারি তাহলে সেটা আমরা করব, কিন্তু এটা একটা ন্যাশনাল আমরা করতেছি, যে এটা ন্যাশনালি একটা আইডিয়া বের করা, মেকানিজম বের করা, যাতে এটাকে সবাই গুরুত্ব দেয়। সুতরাং এটা আস্তে আস্তে বাড়বে, এটা গ্রিড ইন্টিগ্রেশন। নেক্সট, আমরা এটা ইরিগেশন বেনিফিটিং অথবা গ্রিডে দিতে পারলে সব দিকে লাভ হলো যে আমরা সব সময় জানেন যখন সিজন হয়, কাল্টিভেশন সিজন হয়, বলে শহরে বিদ্যুৎ কম দিব, বিদ্যুৎ আমরা গ্রামে দিব, এরকম বলে, যেহেতু চাষের সময় ধান না হলে কি হবে। সুতরাং এখানে আমরা সেদিক থেকে আমাদের রক্ষা পাবো, অর্থাৎ ওই সোলার দিয়ে চললে সেটার আর কোনো দরকার হবে না। এইখানে আমার কতগুলো বেনিফিট আছে সেটা বললাম, যে ফার্মারদের উপকার হচ্ছে, দেশের উপকার হচ্ছে, আমরা ডিজেল ফ্রি কান্ট্রি হতে পারি ফর ইরিগেশন, এবং কমান্ডিং এরিয়া বেড়ে যাবে, উৎপাদন বাড়বে, ভ্যারাইটিস বাড়বে। সুতরাং এটা আমাদের সব দিকে লাভ হচ্ছে, এবং গ্রিডটা গ্রিনিং করতে পারে, যেহেতু আমাদের গ্রিড লাইন হয়ে গেছে, এটা ন্যাশনাল অ্যাসেট, সেখানে আমরা এখন মাত্র 3% আছে, সেখানে আমরা যদি 10% দিতে চাই, ইরিগেশন থেকে আমরা অনেক দিতে পারি। নেক্সট, এই জন্য আমরা উইকনেসে কিছু আছে, যে হাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে, আন্ডারগ্রাউন্ড পাইপ করতে হয়, প্যানেল দিতে হয়, এখানে একটা ফান্ডিং দরকার, এটা কোঅর্ডিনেশন দরকার, ইনসেন্টিভ দরকার আছে, যেটা এটাকে মনোযোগ দিয়ে শোনা কি করা যায়, কৃষককে ট্রেনিং দেওয়া দরকার, টেকনোলজি মেনটেনেন্স, আফটার সেল সার্ভিস। কারণ এখন দেখা যায় যে রাত্রে তার চুরি হয়ে যাচ্ছে, থানায় আমরা জিডি করতে যাই, জিডি নিচ্ছে না, মানে অনেক রকম ঝামেলা। আমরা নিজেরা আবার এটা রিপেয়ার করি, তারপর আবার বিশেষ করে ওই কৃষক সবসময় পানি বেশি নিতে চায়, সেটার জন্য তাকে কি বোঝাইতে হবে। আর অন্যান্য অনেক সমস্যা যা থাকে, যেগুলো লোকালি হয়তো চাষগুলো টাকাটা দেওয়ার কথা দিচ্ছে না। তো এটা যদি একটা উপজেলা ভিত্তিক ইরিগেশন এগ্রিকালচার মিনিস্ট্রিতে একটা রেট দেওয়া থাকে, এই চাষের জন্য, এই জমির জন্য, এই ফসল হলে এই দেয়, তাহলে আর এটা কোনো ঝগড়া ব্যবধান এটা করা যায়। এই জন্য এগুলো একটা যদি মনোযোগ দেওয়া যায়। আর একটা কোল্ড স্টোরেজ, যেমন আমাদের টমেটো হয়, বিভিন্ন কাঁচামরিচ হচ্ছে, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে। এটা যদি আমরা 1 মাস রাখতে পারি ওই কোল্ড স্টোরেজ, যেখানে আলু রাখলে আলু ফেরত আনে না মালিক, যারা কৃষক, আলু রাখলে এত দাম আসে ইলেকট্রিসিটি বিল, আলু আনে না, সে আলুটা ওই কোল্ড স্টোরেজকে দিয়ে দেয়, যেহেতু ইলেকট্রিসিটি বিল দিতে হবে না, সেই জন্য অনেক লিগেল ফাইট হয়। সেই জন্য আমরা লো ভোল্টেজে কোল্ড স্টোরেজ করলে আশেপাশে টমেটো, পাইনাপল এবং 1 মাস 2 মাসের জন্য যদি রাখতে পারি, তাহলে এটা খুবই ভালো হয়। বিকালে আমরা আলাপ করবো, ডক্টর আতিউর রহমান আসবে, উনি করছিলেন থাকতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায়, এটা কোল্ড স্টোরেজ যদি করা যায় আমাদের এই এডিশনাল ইলেকট্রিসিটি দিয়ে। নেক্সট স্লাইড। এখানে আমরা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান আমরা চিন্তা করতেছি, যে 100% যদি আমরা বাই 2030 করতে পারি, কি কি উপকার হবে। এখানে একটা ব্যাংক লোন ফ্যাসিলিটি দরকার, কোল্ড স্টোরেজ করতে পারি, এবং পাম্পগুলো একটা করে গ্রিডে কানেকশন দিতে পারি। এখানে অনেকগুলো বেনিফিট আছে। উইন উইন সিচুয়েশন, আমরা বলি যে ক্লোজ টু ওয়ান স্টেপ ক্লোজ টু ফুড সিকিউরিটি অ্যান্ড এনার্জি সিকিউরিটি বোথ। আমরা এনার্জি সিকিউরিটি বাড়াইতে পারতেছি, ফুড সিকিউরিটি হচ্ছে, যেটা আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার 1 ইঞ্চি জমি খালি রাখা যাবে না। যদি এটা করি আমরা প্রত্যেকে এটা করতে হয়। এবং আমি যে বড় পাম্প দেখাচ্ছি, ছোট পাম্পও করা যায় ইজিলি, যেখানে 5 বিঘা 10 বিঘা, সেটা আমরা ইন্ট্রোডিউস করতেছি। নেক্সট স্লাইড। এটা একটা কস্ট এস্টিমেশন, যদি আমরা সবগুলো একটা 18 কিলোওয়াট পাম্প দিয়ে 35 কিলোওয়াট সোলার প্যানেল দিয়ে আমরা 5টা ইরিগেশন পাম্প রিপ্লেস করি, মানে ডিজেল পাম্প, সেই হিসাবে আমি একটা হিসাব করলাম, এত হলে 2,60,000 সোলার পাম্প লাগে। এটা রাফ এস্টিমেটেড, 6,500 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমরা করতে পারি। 5 to 8 ইয়ার্সের মধ্যে আমরা একটা প্ল্যানিং করলে, কালকে যেটা আমাদের সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট হাসান হক ইনু সাহেব বলছেন, উনাকে আমিও সবসময় তথ্য দিচ্ছি, এটা যদি আমরা করতে পারি তাহলে 5 বছরের অথবা সর্বোচ্চ 2030 সালের মধ্যে 100% ইরিগেশন ডিজেল ফ্রি হয়ে যাবে এবং সোলার দিয়ে চলবে, এবং দেশের অনেক এটা যদি আমরা গবেষণা করে দেখি, উৎপাদন কত বাড়লো, ভ্যারাইটিস কি বাড়লো, কৃষকের কি উপকার হলো, এটা গবেষণা করে থার্ড পার্টি এটা বের করে দেখতে পারবে। নেক্সট, এটা আমরা আর ডিটেল যাচ্ছে না, কার্বন ইমিশন রিডাকশন হবে। এখন 800 লিটার ডিজেল লাগে একটা ইরিগেশন পাম্পে, অর্থাৎ ডিজেল পাম্পে।
তো এগুলো যদি আমরা হিসাব করি 4 টন ইন্টু যদি 4টা 5টা আমরা করি, তাতে মিলিয়ন টন আবার কার্বন ইমিশন রিডাকশন কমবে। আমরা যে প্যারিস এগ্রিমেন্টে সই করেছি, আমাদের এনডিসি আছে, ন্যাশনাল ডিটারমিন্ড কন্ট্রিবিউশন আছে, সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে, ভেরিয়াস পজিটিভ ইম্প্যাক্ট হবে। শুধু আমরা এটা নজর দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে এটার জন্য। নেক্সট স্লাইড। আমি আর ডিটেল কস্টে যাচ্ছি না, এটা প্রেজেন্টেশন আমার মনে হয় ওরা যেহেতু ওয়েবসাইটে থাকবে, টাইম ব্যাপার, আজকে ফ্রাইডে, এভরিবডি নামাজ পড়তে যাবে, সবগুলো মিলে আমি এটা একটা কস্ট এস্টিমেশন দিছি, যেটা আমাদের এমপি সাহেব কালকে বলেছিলেন যে এই একটা যদি বাজেট আমরা করি প্রতি বছর, এই ইরিগেশনকে আমরা আরও গবেষণা, শাহরির আমাকে বলছেন যে আমরা গবেষণা করি এটা আরও কিভাবে আরো এফিশিয়েন্ট করা যায়, এরকম আমাদের কাজ যখন করব তখন আরো এফিসিয়েন্সি অবশ্যই বাড়বে। আমি কার্বন ইমিশন রিডাকশনের একটা হিসাব দিলাম, এবং সেটার জন্য সিডিএম কার্বন বেনিফিট পাওয়া যাবে, এটা আমাদের দেশে কোয়ালিফাই হবে। সুতরাং এটা নেক্সট স্লাইড। এইটা আমি আসলে কত কস্ট একটা হিসাব করলাম, $30,000, যেহেতু আমাদের প্যানেল ইম্পোর্ট করতে হবে, পাম্প হয়তো আমার দেশে এখনো হচ্ছে না, সেগুলো মিলিয়ে 100 বিঘা যদি চাষ করি কত টাকা লাগবে একটা এস্টিমেট করলাম। এটা ডিবেট হতে পারে, বাট একটা ফিগার লাগবে। এখন জাকির হোসেন সাহেব তো রিনিউয়েবল এনার্জির ফাইন্যান্সিং অনেক বড় এস্টিমেট করছে, এইটা একটা এস্টিমেশন ওটার মধ্যে ঢুকাইতে হবে আর কি। তো এইটা আমার মনে হয় একটা বড় সুযোগ আছে। 5,000 কোটি টাকা, আমরা 6 লক্ষ, বাজেট হচ্ছে ডলার 6 লক্ষ কোটি টাকা, 5,000 কোটি যদি আমরা এই কৃষকের জন্য দিই, দেশের জন্য দিই, তাহলে এটা একটা বিরাট উপকার হবে। এবং ফান্ড হয়তো এটা যদি আমরা চাই ইন্টারন্যাশনালি সুন্দর করে যদি প্রজেক্ট প্রজাল করতে পারি, উইল গেট সাম ফান্ড অলসো ফর দিস প্রজেক্ট। আমরা কত হেক্টর জমি চাষ করতে পারি? 2.1 মিলিয়ন হেক্টর ল্যান্ড আছে সিঙ্গেল ক্রপিং, এটাকে আমরা ডবল ক্রপিং এ চলে যেতে পারবো, ট্রিপল হেক্টরে চলে যেতে পারবো। আর একটা কথা বলি, এখন আমরা যে মাঝখানে যে গরম গেল, যে আমাদের পাম্প 21টা চলে, একটা তার শুরু হয়েছে, আবার ঠিক করলাম দিনে দিনে আমরা 24 আওয়ার্সের মধ্যে, কিন্তু পানি অনেক বেশি লাগতেছে। এখন পানি দিলে এখন চলে যাচ্ছে, কিন্তু আর একটা ইন্টারেস্টিং কাজ, যত বেশি রোদ পড়তেছে, গরম পড়তেছে, তত বেশি পানি পাওয়া যাচ্ছে, কারণ ইলেকট্রিসিটি ইন্টেন্সিটি ইজ হাই ফর সোলার পাম্প। সুতরাং একটা দিক ভালো। শুধু আমি চিন্তা করছি আন্ডারগ্রাউন্ড পানি উঠে গেলে কি হবে, রেইন ওয়াটার হারভেস্টিং করার চিন্তা করছি, এটা করছি, ওটা ভাবতেছি, কিন্তু এটা পানি লাগে বেশি। আর একটা জিনিস, আমন সিজন আমরা দেন, বড় সিজন নিয়ে এটা কথা বলছি, আমন সিজন আমরা ভুলে গেছেন সপ্তাহে রেইন ফেট, আসলে তা না, কিন্তু ওখানে 7-8 দিন বৃষ্টি না হলে আমনটাও নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে অবশ্যই একটা সাপ্লিমেন্টারি সেচ দিতে হবে। ওটা অনেকে ভাবতেছে না, কিন্তু ওটা আপনি যদি 10 মিনিট নিঃশ্বাস নিতে না পারেন, তা আপনি ভালো স্বাস্থ্য তো মারাই দেবেন। নিঃশ্বাস তো নিতে হবে আপনাকে। ওই যে অক্সিজেন শর্ট আমাদের কোভিডের সময় অল্প সময় যে শর্ট হচ্ছে, কিন্তু ওটা তো আপনাকে অক্সিজেন দিতে হচ্ছে, নাহলে ইউ আর ডেড। সুতরাং আমনও ডেড হবে যদি 8-10 দিন বৃষ্টি না হয়। সেইখানে আমাদের এই পাম্প প্লেইং এ ভেরি ইম্পর্টেন্ট, এটা মানে অক্সিজেন দেওয়ার মতো। সুতরাং এটা ভুলে গেলে হবে না। দিস ইজ অলসো এ পজিটিভ ইম্প্যাক্ট ইন আওয়ার এগ্রিকালচার। তো এটা সিঙ্গেল ক্রপিংকে আমরা মাল্টিপল ক্রপিং যেতে চাই। আমন সিজনে ওই যেটা বললাম আমি, এটা পটেনশিয়াল অনেক বড়। ধন্যবাদ। নেক্সট স্লাইড। এইটা ডিজেল আমরা মুক্ত করতে পারবো এবং কার্বন ক্রেডিট পাবো। একটা আমরা বলছি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, ফরেস্ট, এবং আমাদের সম্মানিত মাননীয় এমপির সাথে আলাপ হচ্ছে, উনি কমিটির চেয়ারম্যান, উনাকেও আমি তথ্য দিচ্ছি। আমার মনে হয় এই কনফারেন্স যে একটা হলো, প্ল্যাটফর্ম হলো, ইট ইজ এ গুড প্ল্যাটফর্ম। উই ক্যান রিয়েলি ভেন্টিলেট দি আইডিয়া টু দি পলিসি মেকার্স অ্যান্ড ইভেন দ্য টপ লেভেল। তাহলে এটা আমাদের জন্য একটা মঙ্গল হবে, যে বেনিফিট আউট অফ দিস ফোরাম প্ল্যাটফর্ম আমরা একটা দেশের জন্য একটা ভালো জিনিস বের করে নিয়ে আসতে পারি। নেক্সট স্লাইড। এখানে গ্রিন জব ক্রিয়েট হবে। একটু আগে যে শাকিলা আজিজ বলছিলেন যে 3 টাইমস আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হয় রিনিউয়েবল এনার্জি করলে, এটা তো অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হবে। এবং আমরা অনেক ধরনের কাজ করতেছি, মেয়েদেরকে ট্রেনিং দেওয়া, ওখানে ইভেন মাছ চাষ করা। আর একটা জিনিস হলো, এখন যে প্যানেলে আমরা দেখাইছি যে উপরে 7-8 ফিট, নিচে হয়তো 1-1.5 ফিট আছে, কিন্তু আমরা একটু উপর করব, নিচে কিন্তু চাষ করা যাচ্ছে, অলরেডি চাষ হচ্ছে। তো সেখানে ছায়াতে যে চাষ হয়, যেমন আদা হয় বা অন্যান্য জিনিস হয়, এগুলো করতেছি, কিন্তু আমরা 100% ধানও করতে পারবো। এখন আমরা আর একটু রেস করে ফেলতেছি, এবং জার্মানিতে এটা রিসার্চ হচ্ছে আরো বহু বছর আগে, আমি জানি যে একটু রেস করলে যে বাতাস এবং সানলাইট যাওয়ার সুযোগ হলে এখানে 100% চাষ করা যায়। আপনি জানেন বাংলাদেশ ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, ইফ ইউ পুট এনিথিং ইজ গ্রো। এটা একটা সৌভাগ্য আমাদের, নাহলে উই ক্যানট ফিট 170 মিলিয়ন পিপল, টাইনি প্লট অফ ল্যান্ড। প্রতি বছর 40,000 নতুন বাড়ি হচ্ছে, ল্যান্ড চলে যাচ্ছে, মাটি ভরাট হচ্ছে, এটা জানেন।
সুতরাং এটা আমাদের একটা বিরাট সুযোগ। নেক্সট, এখন কমিউনিটি সোলার, এটা কালকে বলার পর আমার বন্ধু বান্ধব অনেকেই ছুটে আসছে যে আমরা এটা করতে চাই। বাংলাদেশের আঙ্গিকে আমাকে চিন্তা করতে হবে, গ্লোবালি রিনিউয়েবল এনার্জি গ্রো করবে, আমার দেশের চিন্তাটা কি হবে, আমরা কি করতে চাই। আমাদের ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমাদের রুপটপ আছে। আমি যে হোম সিস্টেম আমরা করছি বাড়িতে, ওটা হোম লাইটিং ছিল বিশ্বব্যাপী। আমরা নতুন বাংলাদেশে বললাম সোলার হোম সিস্টেম। এটা যখন ওয়ার্ল্ড ব্যাংকে গেলাম 3-4 সালে, 97-98, ওরা বললো যে সোলার হোম সিস্টেম এটা কি জিনিস, সোলার হোম লাইটিং। তো ওদের সাথে অনেক তর্ক করলাম। তো এটা হলো যে সময় কম, যাকে সে আমাকে নোটিশ দিছে। তো এইটা আমরা কমিউনিটি সোলার আমরা করতে চাই। এটার আইডিয়াটা কি? আইডিয়াটা হলো আমাদের ওখানে একটু আগে আলাপ হলো জমির জন্য আমরা ল্যান্ড ক্রাইসিস, আর সোলারকে একটা নেগেট করে। প্রথমে আলোচনা হলো এটা তো জায়গা বেশি লাগে, দাম বেশি, এই বলে এটাকে নেগলেক্ট করে, এটাকে আউটরাইট রিজেক্ট করে দেয়, মানে এটাকে আলোচনার মধ্যে আনতেই দেয় না। আমরা চাচ্ছি যে আসলে ওই আলোচনা করার দরকারই নাই, ল্যান্ড ইস্যুটা আনার দরকারই নাই। উই হ্যাভ সো মেনি স্কোপ পটেনশিয়ালস, ওইটা আমরা পরে আলাপ করি। ওইটা তারাই নিজেরা আমাদেরকে বলবে ভাই এটাতে কিছু করেন। তো যেটা বলতে চাচ্ছি, কতগুলো প্রাইমারি স্কুল আছে, ডাটা হয়তো আপডেটেড না, আমরা 124,000, 1,24,000 প্রাইমারি স্কুল আছে, 67,000 সেকেন্ডারি স্কুল আছে, 3,000 কলেজ আছে। এরকম মাদ্রাসা, মসজিদ, মন্দির যদি এটা ধরেন, তাহলে প্রত্যেকটা মাদ্রাসা কানেকশন আছে। এবং ওইটা যদি আমরা 5 কিলোওয়াট দিই, এটা গ্রিন মস্ক হয়, তাহলে তো কোনো অসুবিধা নেই। এবং এটা আরো ইন্টারেস্টিং, আল্লাহর দেওয়া আলো থেকে আমি এই আলো দিয়ে ওখানে মসজিদে নামাজ পড়তেছি, এটা যদি বুঝাইতে পারে, সুন্দর করে চলে, তার ফ্যান চলে, সব কিছু চলে, পানি উঠে পাম্প দিয়ে, তাহলে খুবই ভালো হবে। এবং এটা আমাদের দেশের জন্য আমরা এটা যদি একটা প্ল্যানিং করতে পারি। এখন তো মডেল মসজিদ হচ্ছে অনেক কস্ট, কিন্তু আমরা প্রতিটা মসজিদকে গ্রিন মক্স বানাবো, এবং এটা বিদ্যুৎ বিল দিতে হবে না। শুধু ওখানে আমরা ট্রেনিং দিব মসজিদের যারা নামাজ পড়ে, যারা কমিটি আছে, হাউ টু মেনটেন এটা। মেনটেনেন্স লাগবে, এটা সিম্পল ট্রেনিং দিলে এটা করা যাবে। এবং এটা গ্রিড লাইনও আমরা কানেক্ট করে দিব, যেটা সময় লাগে না ওটা গ্রিড লাইনে চলে গেল। সুতরাং এটা আমরা ইরিগেশনের মতো আর একটা করতে পারি। এটা আমার কোনো ল্যান্ড দরকার নাই। তো সেটা আমি এস্টিমেট করেছি কত আমরা 615 মেগাওয়াট। এটা আমি সবসময় কনজারভেটিভ এস্টিমেট করি। এখানে যা লিখি, যাতে মানুষ সমালোচনা করবে এত বড় বড় কথা বলে বলছে, আসলে হবে না, আসলে হবে, কিন্তু এই জন্য কমটা বলি, বেশিটা বলি না, আরো বেশি হবে। এইটা আমরা করতে পারি। নেক্সট স্লাইড। সেখানে আমরা মাদ্রাসাতে করতে পারি বললাম, রুফটপে। তারপর আমরা মস্ক, টেম্পলস, আদার রিলিজিয়াস ইনস্টিটিউশন আছে। এইটা এই আলো দান এমন একটা কাজ, এটা সবাই এটা করতে পারে। পলিটিক্যাল বিলিভস বলেন, রিলিজিয়াস বিলিভস বলেন, এটা এমন একটা কাজ, এটাকে সবাই এটা গ্রহণ করে, এটাকে মানে, এবং এটা সুন্দরভাবে জীবনে নেয়। এই কাজটা আমরা করতে পারি। নেক্সট টাইম। এটা ফিউচার ভিশন, আমাদের প্রাইম মিনিস্টার বলেছিলেন যে এটা 40% কান্ট্রি এনার্জি সোর্স ফ্রম রিনিউয়েবলস। এটা একটা মানে অত্যন্ত দূরদর্শিতামূলক হয়েছে, যদিও বা অনেকে মানে বিদ্যুৎ বিভাগ অথবা যারা একটু বয়স বেশি হয়েছে তারা বলতে চায় যে এটা বেশি বলে ফেলছে, আর একটু কম বলা ভালো হবে। তো আমরা এইটুকু আগাই, আগে 40% আগাই, তারপর 50, 100 এটা। কিন্তু কিছু অ্যাচিভ না করলে কনফিডেন্স বিল্ড আপ হয় না। কমিউনিটির কনফিডেন্স বিল্ড আপ হইতে হবে, যারা পলিসি মেকার তাদের কমিউনিটি বিল্ড আপ হইতে হবে। ইভেন আমরা যখন সোলার হোম সিস্টেম করি, তখন বুয়েটের অনেক টিচার, সিলেবাসে কোনো রিনিউয়েবল এনার্জি কোনো সাবজেক্ট ছিল না, সোলারের নামও শুনে নাই। শুধু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সের ছেলে রিক্রুট করতাম 96-এ, তাদের ইলেকট্রনিক্স একটা সাবজেক্ট আছে, সেখানে কিছু কিছু তারা পড়ছে, কিন্তু ঢাকা বুয়েটও ছিল না। তো বুয়েটের টিচাররা অনেকে আমার সাথে ইন্টারেক্ট করতো, বা এটা দিয়ে কি হবে, কিন্তু এখন বলে যে আনবিলিভেবল, এটা 6.5 মিলিয়ন। দে হ্যাভ টু চেঞ্জ দেয়ার মাইন্ডসেট, তারা চেঞ্জ করছে। কিন্তু আমরা সোলারকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে একটা সোলার প্যানেল আছে, সেটাতে ক্রিপার্স অর্থাৎ ঘাস উঠে ওটা বন্ধ হয়ে গেছে। যারা পিএইচডি করতে জাপানে, ওই ছবি পাঠাইছে পিএইচডি অংশ হিসাবে, ওই যখন প্রেজেন্টেশন দিছে বলে যে এটা সোলার প্যানেলের উপরে ক্রিপার্স আছে, এটা তো হবে না, এটা সানলাইট পড়তে হলে এটা খালি থাকতে হবে। তাহলে আবার স্টুডেন্ট পাঠাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা আবার এটা একটা গাছটা কেটে দেন, আবার একটা ছবি পাঠান, না হলে আমার পিএইচডি আটকে যাচ্ছে। সুতরাং এই জন্য এই পরিস্থিতি, আমরা সেই লেভেল থেকে সোলার প্যানেলকে গ্রামে নিয়ে গেছি, একদম অ্যাট দ্য গ্রাসরুট লেভেল নিয়ে গেছি। এই জন্য আমি বলি এইটা বাংলাদেশে অসম্ভবের দেশ সম্ভব হয়। বাংলাদেশ যদি ড্রিম করে 2041 ডেভেলপ কান্ট্রি, তা আপনি জানেন যে এটা সত্য, কারণ এই সেন্সে যে একটা সম্মান আমাদের আছে। আগে সবুজ পাসপোর্ট নিয়ে যেখানে যায়, লাইনের আগে থাকলে সবাই পেছনে কষ্ট করে যায়, ওটা দেখে বাড়ি কোথায়, কি কোথায়, এটা সুর ডাকাতে আসলো কিনা। আমি যদি আগে থাকি,
ওই আমার পিছনে সবাই বিরক্ত হয়ে যায়, কি ভাই তোমারটা দেখে এরা কি করে, আমরা সবসময় চলে যাই, ওই সবুজ পাসপোর্ট দেখলে ওদের মনে সন্দেহ হয়। আসল কথা হলো আমরা গরিব, আমাদের নাই, আমরা যদি এখান থেকে উঠে যেতে পারি তাহলে আমাদের সবুজ পাসপোর্টের একটা দাম বাড়বে, সেই জন্য আমাদেরকে এত আটকায় রাখে, আমরা সবাই ক্রিমিনাল, আমরা সবাই বোমা ফুটাতে যাচ্ছি না কি করতে যাচ্ছি, এই ধরনের একটা চিন্তা থাকে। সেই জন্য আমাদেরকে ওই জন্য কালকে বলছিলাম নিজের পায়ে দাঁড়াইতে হবে এবং এটা সম্ভব, এটা করতে পারলে আমাদের উপকার। নেক্সট স্লাইড। মুজিব প্রসপারিটি প্ল্যান হয়েছে, এটা খুবই ভালো, আমার মনে হয় আমরা এর সমর্থন দেওয়া দরকার, কারণ ওরা চাইবে যে এটা না হওয়ার জন্য। কারণটা হলো তাদের গুরুত্ব কমে যায়, তাদের অন্য জিনিস কমে যায়, ইম্পর্টেন্স কমে যায়, বা তাদের ভাগ কমে যায়, অনেক কিছু হতে পারে, তাদের চিন্তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমরা এটাকে বাড়াতে চাই। নেক্সট। আর কিছু নাই এখন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আমরা সবাইকে ধন্যবাদ দিচ্ছি। দাদা, আমার মনে হয় যে যারা আছেন স্পিকার এবং মাননীয় সভাপতিকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। আমরা অ্যাকচুয়ালি we are running out the time, very just মাত্র 10 minutes আমাদের কাছে আছে। তো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব যে কিছু কুইকলি 1 or 2 maximum 3 questions from the audience, যদি খুব প্রেসিং কোনো কোয়েশ্চেন থাকে অডিয়েন্স থেকে, তাহলে আপনারা ইউ ক্যান রেজ দ্য হ্যান্ড অ্যান্ড জাস্ট ask the questions to the particular speaker. কারো যদি কোনো প্রশ্ন থাকে। সবাই টায়ার্ড নাকি আজকে, নাকি উইকেন্ড ফেনোমেনাতে আছি? জি প্লিজ। In her presentation, Madam expressed that we can accommodate up to 20% land development cost for solar power plant. Okay. If we accommodate 20% of land cost in solar power plant and it is commercial loan, is it possible to leverage below $10 cent? Thank you for your question. So this 20% land development cost is in some locations. Yeah, it is not in every location. And despite that, we have shown in the graph that among the different countries, what is the cost of installation per kilowatt of solar projects, Bangladesh is actually in the lower range. Okay, and already it's becoming, they're getting the financing for this. So I think this is a good sign for investors. Thank you very much. Next. আপনাদের কি কোনো বল পার্ক এস্টিমেশন আছে খাস জমি বা কোয়ালিটি খাস জমি কি পরিমাণ আছে যেখানে চাষাবাদ হয় না কিন্তু সোলার প্যানেল বসানো যাবে? Okay, so we actually have such data, but I did not include it in this presentation, but such data exists. And if I can contact you later, I can share with you that data. Okay? আমরা নেক্সট প্রেজেন্টেশনটা যেটা হবে দুপুরের পরে, ওখানে কিছুটা আইডিয়া আমরা দিব যে নন এগ্রিকালচার খাসলেন কত আছে, সেখানে কিছু একটা প্ল্যান। আর আমরা বেশি কোশ্চেন নিতে পারবো মাঝখানে। হ্যাঁ, আপনার কোনো পয়েন্ট খুব কুইকলি? হ্যাঁ না, লেভেলাইজ কস্ট নিয়ে আর কি, যে না রিসেন্টলি ওই বলপার্ক এস্টিমেট করে দেখেছিলাম আর কি, যে এটা 7.6 টাকা, হ্যাঁ, এর ভিতর পড়ে যায় ল্যান্ড ডেভেলপমেন্ট এবং আদার্স যদি চিন্তা করা হয়। স্টিল এটা আমাদের বিপিডিবির যে অ্যাভারেজ পাওয়ার জেনারেশন কস্ট সেটার চেয়ে কমই আছে, বাট প্রাইসিং এ যেহেতু এগ্রিমেন্টগুলো হচ্ছে 10 সেন্টের মতো, বাট ইনস্ট্রুমেন্টে কিছু চেঞ্জ আনলে অকশন এবং বিডিং এ গেলে হয়তো এটাকে আরো কমানো সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন পর্যন্ত আমরা যে আমাদের কাছে আইপিপির যে ডাটা আছে, $0.11 ডলার থেকে আপ টু $0.17 পর্যন্ত আছে। সো মানে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে যখন আপনি কম্পিটিটিভ বিডিং প্রসেসে যাবেন, এটা অটোমেটিক্যালি কস্টটা কমে আসবে। আনসলিসিটেডে যখনই যায় তখন, যেমন আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট টেরিফ অফার করা হয়েছে যে ব্যাকসিমকোর যে প্রজেক্টটা হচ্ছে 200 মেগাওয়াটে, সেখানে হাইয়েস্ট টেরিফ দেওয়া হচ্ছে। সো দেয়ার আর সাম থিংস যে আমরা আসলে চাই জিনিসটা আরো ওপেন এবং ট্রান্সপারেন্ট ওয়েতে জিনিসটা আসুক।
পিছনে যদি হ্যাঁ রাইট আমাদের আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাহাত। আমার কোশ্চেন হচ্ছে দুইটা। কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামে, আমি ঢাকায় থাকি, আমাদের গ্রামে হচ্ছে কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটা হচ্ছে কিছু লাইট লাগানো হয়েছে সরকারি থেকে, সেটা হচ্ছে সোলার প্যানেল, এবং হচ্ছে বাড়ি বাড়ি যারা আগ্রহী তাদের জন্য কিছু কমে দেওয়া হয়েছে। এখন আমরা যদি 2-3 বছর পরে আমি যে দেখতে পেলাম, সেই লাইটগুলো হচ্ছে অচল, যেগুলো সরকারিভাবে লাগানো হয়েছে, আর যেগুলো আমার বাসায় লাগানো হয়েছে সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, যেগুলো মেয়াদ বলা হয়েছিল যে মিনিমাম 5 থেকে 6 বছর চলবে কোনো রকম পরিচর্যা বা কোনো কিছু ছাড়া। এখন এই যে নষ্ট হয়ে গেছে বা এটার যে পরবর্তী কমপ্লেন করা হয়েছে তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এখন এটা কি আমরা কি বলবো যে পরিচর্যার অভাব, না আমাদের জানার অভাব, না হচ্ছে কোয়ালিটি খারাপের অভাব? আর বাংলাদেশে আরো যে কোম্পানিগুলো, যদি আমি বলি যে দুইটাতে কিছু কোম্পানি প্রোভাইড করতেছে, আর বাকিগুলো যারা অত নাই, যে আমাদের সোলার কোম্পানি এরকম যারা প্রোভাইড করার মতো এরকম ভালো কোম্পানিও নাই, আর যদি বাইরে থেকে আনো কষ্ট খুব বেশি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমি মনে হয় দাদাকে প্রশ্নটা উত্তর দিতে হবে। একটা সেকেন্ড পার্ট তো না। তো এটা হলো যে কোনো জিনিস ফ্রি পাইলে এটা কোনো মূল্য নাই। যে কাবিটা বা যেগুলো দিছে ওটা ফ্রি, ওটা তো ডিস্ট্রিবিউশন যেভাবে হয়, ওই ইনস্টল করলে আমরা যেটা বলি যে আপনার ওনারশিপ থাকতে হবে। ওনারশিপ মানে আমরা যখন 15% বা 25% ডাউন পেমেন্ট দিলে আপনার একটা মায়া হয় যে এটাতে আমি টাকা দিছি। আর ফ্রি পাইলে ওটা সরকারি মাল, দরিয়ামে ডাল, ওটা দিলে ওটা মেনটেনেন্স করতে চায় না। এটার কিছু মেনটেনেন্স লাগবে, অর্থাৎ যে প্যানেলটা আছে ওটা মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হবে, যা ধুলাবালি ডাস্ট আছে। 2 নম্বর হলো ওটার একটা আছে যেটা ব্যাটারি দিয়ে চালতেছে, যেটা অফগ্রিড, সেখানে এই 4টা লাইট, টেলিভিশন, কত ঘন্টা, 4 ঘন্টা চলবে, 5 ঘন্টা চলবে, এটা আছে। এটা যদি ব্যাটারি চার্জ কন্ট্রোলার থেকে খুলে ব্যাটারিতে কানেকশন দিয়ে যদি চালায়, তাহলে কিন্তু ব্যাটারি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই ব্যাটারিটা আবার বুস্ট চার্জ না দিলে কিন্তু এটা সোলার থেকে ইলেকট্রিসিটি আর জব করতে পারবে না, অর্থাৎ স্টোর করতে পারবে না। সেই ক্ষেত্রে যে কতগুলো মেনটেন্যান্স ওটা পালন করতে হবে। ওটা যদি পালন না করে তাহলে কিন্তু এটা যদি আপনার মনে হন নিজের কিডনি আছে, এটাকে যদি আপনি যত্ন না করেন, এবার এটার যদি পরিচর্যা না করেন, এটা থাকবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং এটাকে, আর ওখানে প্যানেল হয়তো 20 বছর, ব্যাটারি 5 ইয়ার্স, আর লাইট হলো 3 ইয়ার্স, চার্জ কন্ট্রোলার 3 ইয়ার্স, এগুলো রিপ্লেস করতে হবে। এগুলো দাম খুব কম, যেমন চার্জ কন্ট্রোলার 500 টাকা, এলইডি লাইটও 250 টাকা। কিন্তু যেটা ব্যাটারি এবং প্যানেল ওটার দাম বেশি, ওটা মূল, ওটা কিন্তু অনেকদিন টিকবে, কিন্তু এটার ব্যবহার বিধি চর্চা করতে হবে আর কি। আর মেনটেনেন্স করে না, হয়তো মেনটেনেন্সও নাই, যেহেতু এটা টাইম পার হয়ে গেল, 3 বছর পার হলে এটা আর মেনটেনেন্স করতেছে না। এই জন্য আমরা সরকারকে বলতেছি একটা মেনটেনেন্স, একটা মেকানিজম চালু করলে ভালো হবে। তাইলে যে কোনো জিনিসের মেনটেনেন্স লাগে। আপনি তো ভোরে উঠে দাঁত মাজতে হবে, রাত্রে ঘুমানোর আগে দাঁত মাজতে হবে, পানি কতটুকু খাবেন, কয়বার উঠবেন রাত্রে, ইউ নিড একটা ব্যবস্থা আছে। এটা যদি আপনি না করেন কোনো জিনিসই চলবে না। তো এটা আমি বলছি মেনটেনেন্স দরকার। তবে যেখানে করা হচ্ছে না, আনফর্চুনেটলি সেখানে কোনো লেকিং আছে, হয়তো এটা করতে হবে। ধন্যবাদ। আমার মনে হয় আচ্ছা কুইকলি। হ্যাঁ, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি সাইফ, আমি কলাপাড়া থেকে এসেছি, প্রান্তজন নামে একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছি। স্যারের কাছে প্রথম প্রশ্ন হলো যে এই যে সোলার ইরিগেশন সিস্টেম নিয়ে যে কাজ হচ্ছে, তো এটা আমি যেটা বুঝতে পারলাম আজকের প্রেজেন্টেশনে, দীর্ঘদিন ধরে এই কাজটা চলছে, কিন্তু সারা বাংলাদেশে এই কাজটা আমরা করতে পারছি না কেন? প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? সেকেন্ড, আরেকটা ছোট প্রশ্ন, সোলার হোম সিস্টেম নিয়ে আপনি কথা বলছিলেন। শতভাগ বিদ্যুতায়ন করতে যে আমরা হচ্ছে যে সোলার হোম সিস্টেমটাকে নষ্ট করে সেখানে হচ্ছে যে ন্যাশনাল গ্রিডকে আমরা হচ্ছে ইনভলভ করছি, ইনস্টল করছি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা বলছিলাম যে এত দ্রুত 100% ইলেকট্রিসিটি করতে গেলে সোলার হোম সিস্টেমকে আন্ডারমাইন করা হচ্ছে। এটাকে যদি একটু আস্তে আস্তে করা যেত ভালো হতো, কিন্তু একটা পলিটিক্যাল অ্যাম্বিশন থাকে যে আমরা 2020 সালের মধ্যে 100% ইলেকট্রিসিটি আনবো। সেটা করতে গেলে, যে কোনো কাজ দ্রুত করতে গেলে কিছুটা ওয়ের এন্ড টিয়ার থাকে। তো আমরা এটা যদি ইউনিকলি হতো, পিসফুলি হতো, তাহলে সোলার হোম সিস্টেমও এটা বজায় থাকতো, আবার ওইদিকে ইলেকট্রিসিটিও দিয়ে। আমি মাঝে মাঝে বলি যে 100% ইলেকট্রিসিটি এটা একটা সাকসেস। সামটাইমস সাকসেস বিকাম এ লায়াবিলিটিস। যখন বিদ্যুৎ দিতে পারে না তখন সবাই কিন্তু গরম হয়ে যাচ্ছে যে আমার বিদ্যুৎ নাই, বিদ্যুতের লাইন দিচ্ছেন, তখন এটা কিন্তু অন্যদিকে মানে জনরোষ বেড়ে যায়।
সেই জন্য ওটা আস্তে আস্তে যদি হতো এবং এদিকে সোলার হোম সিস্টেম গ্রো করতে, তাহলে এটা একটা সহনীয় একটা ইউনিক ব্লেন্ডিং হইতো। সেটা কিন্তু হয় নাই, যেহেতু পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, এটা ঠিক আছে। আর এখন আমাকে সাংবাদিক ওই দিনও প্রশ্ন করলো, ভালো সাংবাদিক বন্ধুত্ব আছে আমার সাথে, সে ওনার নিজের গ্রামে গেছে, বলে যে এটা তো সোলার হোম সিস্টেম এখন চলে না, বিদ্যুৎ আসার পর এটাকে নেগলেক্ট করতেছে, এটা চালাচ্ছে না। তো আমি অনেককে বুঝালাম, তখন আমি কুমিল্লার যে ছেলে আছে আমার সঙ্গে আলাপ করালাম, তো অনেক জায়গায় চলে, অনেক জায়গায় চালাচ্ছে না। কারণ যেটা আমাদের লোকগুলো হলো বিদ্যুৎ আছে, আবার এটা নিয়ে আমি টানাটানি করার দরকারটা, কিন্তু এটা যদি করা হয় তাহলে লাইটটা যদি চালায় তার ওই ইলেকট্রিসিটির বিল কম আসবে, তারপর ওইদিকে আয় হবে, মানে তার সেভ হবে। অন্যদিকে তাকে ওই এই যেগুলো একটু আগে বললেন যে একটু ছোট ছোট মেনটেনেন্স দরকার আছে, এই মেনটেনেন্সগুলো না করলে ওই জিনিসটা অল্পের জন্য আটকে গেছে। এটা 300 টাকা 500 টাকার একটা লাইট এবং চার্জ কোনো ঠিক করতে হবে, ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা, ব্যাটারিটা যদি অ্যাডজাস্ট করে ফেলেন ওইটাকে বুস্ট চার্জ দিয়ে আবার লাইফ আনতে হবে, তখন এটা আবার বিদ্যুৎ নিতে পারবে সোলার থেকে। সুতরাং এইটা মেনটেন করতে হবে। তো এটা আপনার দ্বিতীয় প্রশ্ন উত্তর দিলাম, এটা ইউনিকলি যদি করা হইতো তাহলে ভালো হইতো। আমরা বলছি যে দ্রুত করতে গেলে কিছু কিছু জিনিসে নষ্ট হয়ে যায় বা ইয়ে হয়ে যায়। আর যে বাংলাদেশে 100% যে বিদ্যুৎ বলছে তার মধ্যে কিন্তু সোলার ইনক্লুডেড আছে, যে পাহাড়ে চিটং হিল ট্র্যাক্সে 3টা জেলা আছে, বেশি চর এলাকা এটা, কিন্তু অনেকগুলো গ্রামে আবার ফ্রি সোলার হোম সিস্টেম দিয়ে ওটাকে 100% করা হয়েছে, কারণ একটা টাইম লিমিটের মধ্যে করতে হচ্ছে। সুতরাং ওখানে সোলারও প্রায় 12% সোলারও আছে ইনক্লুডেড, ওটা 100% আর কি। তো এটার এখন এটা একটা বাস্তবতা হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় কিছুদিন পরে ইলেকট্রিসিটি বাড়তে বাড়তে এমন হবে সোলার হোম সিস্টেম যেগুলো কাজ করে ওগুলো আবার কাজ শুরু করবে। কারণ যদি 500 টাকাও সেভ করা যায়, 300 টাকাও সেভ করা যায় মাসে, আস্তে আস্তে মানুষ বুঝবে এটার আমার মনে গুরুত্ব আরো দিন দিন বাড়বে। আমরা যে একটা কাজ করতেছি, যে কালকে বলছিলাম আমার বিদ্যুৎ আমি উৎপাদন করি, আমরা যদি 2 কিলোওয়াট 3 কিলোওয়াট দ্বীপ ছাদের মধ্যে, সেখানে যদি আমরা পানিও দিলাম, আমার গ্রাম আমার শহর একটা প্রজেক্ট আসতেছে না সরকারের, সেটা রাস্তাঘাট কলেজ স্কুল হলে বানা, কিন্তু বাড়িতে কি হবে? আমার বাড়িতে তো আর কিছু করবে না। তো বাড়িতে আমরা যদি বিদ্যুৎ যেটা যাচ্ছে এটার খরচ দিন দিন বেড়ে যাবে। আমরা শ্রীলঙ্কার কথা যদি জানেন, বিদ্যুৎ ওখানে বিদ্যুৎ বিলের জন্য মানুষ হাহাকার করে, মানে বিদ্যুৎ বিল এত বেশি, নট ভায়াবল। আমাদের এখানে কনসার্ট মানুষ মারা গেছে বিদ্যুৎ কানেকশনের জন্য, নতুন বিদ্যুৎ দেওয়ার জন্য। এখন এমন দিন আসবে বিদ্যুৎ বিল নিয়ে একটা বিরাট হয়েছে হবে। সেই জন্য আমার মনে হয় সোলার ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমার বিদ্যুৎ আমি উৎপাদন করবো, আর দরকার হলে আমি গ্রিড লাইনে দেব। এইটা যদি আমরা যেতে পারি পলিসিতে, তাহলে অনেক উপকার হবে। তখন এই সোলার হোম সিস্টেমের যে অভিজ্ঞতা ওইটাকে কাজে লাগিয়ে আরো সেকেন্ড গ্রেডের আরো ইমপ্রুভ ভার্সন যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু এই যন্ত্রণা থাকবে না। আর এটা ট্রেনিং এত কঠিন না, আমরা মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছি, অনেক পারে। সুতরাং এই ট্রেনিংটা যদি আমরা দিতে পারি, এটা একটা অ্যাফোর্ডেবল হবে। সরি, আর আমরা নিতে পারছি না, একটা বেশি বেজে গেছে আমাদের। আমার মনে হয় আমাদের প্রেসিডেন্টের কাছে যাব আমাদের আজকে সেশনে। সরি, আপনাদের যারা কোশ্চেন থাকবে বাইলেটারি ওনার সাথে আমরা লাঞ্চ ব্রেকে নিয়ে রেসপন্স করে নেবেন। বাট আমার পক্ষ থেকে যেহেতু এটুকুই বলতে চাই আমি, সেটা হলো যে পলিটিক্যাল উইল এবং যদি নেতৃত্ব পর্যায়ে যদি সদিচ্ছা থাকে তাহলে এভরিথিং ইজ পসিবল। 2010 সালে ইন্ডিয়াতে নেহেরু সোলার মিশনে তারা 20 গিগাওয়াটে টার্গেট করেছিল 2022 সালের ভিতরে, ইফ আই এম নট রং। তো সেই 20 গিগাওয়াট মানে 20,000 মেগাওয়াট। তো সেইটা 2015 সালে সরকার এসে টার্গেট করলো 1 লাখ মেগাওয়াট বাই 2022। তো সেইখানে 64,000 মেগাওয়াট সোলার অলরেডি ইনক্লুড হয়েছে ইন্ডিয়াতে মাত্র 7 বছরে। 64 গিগাওয়াট উইদিন 7 ইয়ার্স। এবং ইন্ডিয়াতে কি আমরা মনে করি যে ইন্ডিয়াতে অ্যাবান্ডেন্ট ল্যান্ড আছে উইথ রেসপেক্ট টু দ্য পপুলেশন পার ক্যাপিটা ল্যান্ড কি ইজ অ্যাবান্ডেন্ট? নো, ইটস এ ম্যাটার অফ জাস্ট উইলিংনেস দরকার। আমাদের বাংলাদেশে যে আমাদের নন এগ্রিকালচার খাস ল্যান্ড আছে, তার যদি মাত্র 5% ইউজ করা যায়, তাতে প্রায় 30,000 মেগাওয়াটের সোলারের পটেনশিয়াল আছে আমাদের। সো আমাদের যেটা যে প্রেজেন্টেশনগুলো পটেনশিয়ালে যে কথাগুলো আসলো, যে এটা পসিবল, আমরা যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করব রিনিউয়েবল এনার্জি, তত বেশি আমরা কিন্তু একটা নতুন প্যারাডাইম শিফটে যাব। এবং সেই আমি আবারও বলছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যেটা আপনার পরিবেশ বা নেচার ভিত্তিক যে ডেভেলপমেন্টের কথা, সেখানে ফসিল ফুয়েলে কোনো স্থান নেই। এটা আমাদের বেঞ্চমার্ক।
ফসিলের কোনো স্থান নেই। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হলো পরিবেশ, প্রতিবেশ, প্রকৃতি সুরক্ষা, আর সেটা সুরক্ষা দিতে গেলে ফসিল ফুয়েলে কোনো, সেটা কোল হতে পারে, এলএনজি হতে পারে, কোনোটার স্থান নেই। সুতরাং ওইটা থেকে যত তাড়াতাড়ি মাথা থেকে আমরা বের করে ফেলতে পারবো, অত বেশি আমরা গ্লোবাল যে ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট পাথ হয়ে সেখানে কিন্তু আমরা ইনক্লুড করতে, আমরা ইন্টিগ্রেট করতে পারবো। আমি সর্বশেষ এই পর্যায়ে আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর জাহেদ ইকবালকে তার কনক্লুডিং স্পিচ দেওয়ার জন্য। জি জাহেদ ভাই। থ্যাংক ইউ জাকির ভাই। আমার মনে হয় যে আমরা খুব ভালো একটা সেশনের মধ্যে ছিলাম, এবং আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ শুনেছেন, পার্টিসিপেট করেছেন, প্রশ্ন করেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং অবশ্যই যারা 3টা প্রেজেন্টেশন দিয়েছেন, আজকে আমাদের খন্দকার গোলাম মোয়াজ্জেম ভাই ছিলেন না, ওনার পক্ষে আমাদের মুশফিক হাসান হৃদয়ও খুব প্রাণবন্ত উপস্থাপন ছিল। এরপরে শাহরিয়ার ভাই যদিও আছেন, ওনার পক্ষে শাকিল আজিজ উপস্থাপন করেছেন, এবং সেটাও খুবই ভালো উপস্থাপন ছিল। এবং দীপল দা তো আমাদের দীপল দাই, এবং অনেক দিন ধরেই উনি এই ফিল্ডে আছেন। যে কথা এই 3টা প্রবন্ধ নিয়ে আমার একটু বলার আছে, সেটা হলো যে দুটো প্রবন্ধ মূলত শাহরিয়ার ভাইদের এবং দীপল দাদের যে প্রবন্ধ, এই দুটো আসলে কাছাকাছি, এই দুটো কাছাকাছি। এবং এই দুটো প্রবন্ধের জায়গাটা হচ্ছে, আমি যতদূর বুঝেছি, যে কিভাবে প্রমোট করা যায় বা কিভাবে আমরা ফসিল ফুয়েল থেকে বের হয়ে এই ট্রানজিশনাল টাইমটা পার হতে পারি, সেই রকম একটা ধারণা এবং সেই রকম একটা হাইপোথিসিস তারা দিতে চেষ্টা করেছেন, যেটা আমাদের জন্য খুবই জরুরি ছিল। এটা একটা দিক। আর প্রথম প্রবন্ধ যেটি ছিল আমাদের, যে ড্রাফট রিনিউয়েবল এনার্জি পলিসি 2022, এইটা 2008-এ যে আমাদের ছিল তার আপডেট ভার্সন যাতে করা যায় বা এরকম একটা বিষয় আসছে, এইখানটাতে আমার একটু অবজারভেশন। যেহেতু আমি আইনের মানুষ, আইনের সঙ্গে সম্পৃক্ত, আমার বক্তব্যটা হলো দুটো জায়গাতেই, সেটা হলো যে একটা জিনিস মিসিং হচ্ছে বলে আমার মনে হয় এই পুরো আলোচনাটা। এই গত 2 দিন ধরে একটা কথা কিন্তু আসছিল, এবং আজকে এই কথাটা প্রথম সেশনে বেশ এসেছে, যে আমরা আসলে হাইপোথেটিক্যালি বলছি, মানে আমাদের এটা করতে হবে, আমাদের এটা থাকা দরকার, আমরা এখানে কেন যাচ্ছি না। কিন্তু এইটাকে অ্যাকচুয়ালাইজ করার জন্য যে ইনিশিয়েটিভগুলা, সেইটা আমার মনে হচ্ছে মিসিং হচ্ছে। আমি এই কথাটা কেন বলছি, কারণ হলো আমরা পলিসিতে যাচ্ছি, এটা খেয়াল করবেন, আমরা লয়ে যাচ্ছি না। কেন বললাম কথাটা, অন্তত পরের দুটো যে প্রবন্ধ আছে, এই দুটো প্রবন্ধকে যদি আপনি অ্যাকচুয়ালাইজ করতে যান, তাহলে আপনার ল লাগবে। তার কারণ হলো এটার সাথে ল্যান্ড রিলেটেড আছে। আপনার জমির ইস্যুগুলা যখন আছে, তখন আপনি খাস ল্যান্ডকে যদি এখানে কনভার্ট করতে যান অথবা অন্য যাই করতে যান, আপনার কিন্তু ল লাগবে। তো আমরা কিন্তু আমাদের পার্লামেন্টে আলাপ হচ্ছে, বিভিন্নভাবেই আমরা কথা বলছি, কিন্তু আমরা আইনে যাচ্ছি না, পলিসিতে যাচ্ছি। পলিসি কিন্তু ল না, পলিসি কিন্তু ওই হাইপোথিসিসের মতোই একটা বিষয়। পলিসি আমাদের দরকার, কারণ একটা আউটলাইন তো নিশ্চয়ই করতে হবে, সেগুলো তো ঠিকই আছে। তো আমার মনে হয় যে একটা সময় এখন হয়েছে যখন আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এই রিনিউয়েবল এনার্জিকে আপনার অ্যাকচুয়ালাইজ করার জন্যে আমাদের কিছু প্রয়োজনীয় ল দরকার হবে। একটা জায়গা তো অবশ্যই, যেরকম ল্যান্ড ইউজের জায়গাটাতে ল লাগবে আমাদের, এবং আপনি যদি ট্রানজিশনটা থেকে সরে এদিকে আসতে চান, তাহলেও আপনার ল লাগবে। সুতরাং আমি সবসময় একটা কথা বলি যে আইন আসলে কিছু করে না। আইন কি করে, মানে সবই তো অর্থনৈতিক সম্পর্কের উপর ডিপেন্ড করে। আইন যেটা করে সেটা হচ্ছে উপরিকাঠামোটা নিশ্চিত করে। অর্থাৎ আপনি যখন এটাকে এক্সিকিউশনে যাবেন, তখন আপনার এক্সিকিউশনের জায়গাটাকেও সাপোর্ট দিবে, বা এটার একটা আপনার মানে অ্যাকচুয়ালাইজ করার ক্ষেত্রে ও একটা কাঠামো তৈরি করে দিবে। এটা হচ্ছে আইনের মূলত কাজ, আইনের অন্য কোনো কাজ নেই। কারণ এটা কিভাবে হবে, এটা কিভাবে কাজ করবে ইত্যাদি, এই বিষয়গুলো তো আপনার আলটিমেটলি যারা এক্সপার্ট আছেন এই বিষয়গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা করবেন। তো ল যেটা করবে আপনাকে, সেটা হচ্ছে আপনি যখন এটা এক্সিকিউশনে যাবেন, তখন এই এক্সিকিউশনটা যাতে সুষ্ঠু মতো হয় সেই কাজটা করবে। অর্থাৎ একটা উপরিকাঠামোর মতো একটা ব্যবস্থাপনা আপনাকে আইন দেবে। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটাও আমাদের, এই ধরনের ট্রানজিশনাল যে পিরিয়ডটা পার হওয়ার জন্য এই জায়গাটাও একটু দেখা দরকার। কেউ হয়তো এই অংশটাও রিসার্চের আওতায় আনবেন, এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে। সেটা আমার মনে হচ্ছে যে আমাদের এই পুরো প্রক্রিয়াটার মধ্যে মিসিং থাকছে, সেইটা থাকলো। এবং একই সঙ্গে যারা 3 জন আজকে অসাধারণ উপস্থাপন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা যারা ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং
অবশ্যই জাকির ভাইকে অসাধারণ ভঙ্গিতে তিনি, জাকির ভাই সবসময় খুব অসাধারণ ভঙ্গিতে উপস্থাপন করেন, সেটা আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সও আছে, অনেক এক্সপেরিয়েন্স জাকির ভাইয়ের সঙ্গে আছে আমার। তো সেই দিক দিয়ে জাকির ভাইকেও বিশেষ ধন্যবাদ। দীপলদা, শাকিলা এবং হৃদয় যারা আজকে এখানে আমাদেরকে এনরিস্ট করলেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সেশনটা শেষ করি। সবাইকে ধন্যবাদ। ছবি, একটা গ্রুপ ছবির ক্যামেরাম্যান কি আছে? হ্যাঁ।